সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সপ্তাহ পেরিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা সবাই এনটিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাধারণত আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের জবাব। প্রশ্নের মধ্যে থাকে ফ্যামিলি, ইমিগ্রেশন, লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিয়ে থাকি। এবং এই গুরুত্বপূর্ণ আপডেট এবং আলোচনা নিয়ে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর এবং যিনি জে কেয়ার সলিসিটর প্রিন্সিপাল দায়িত্বরত আছেন, জনাব আবু মোহাম্মদ মুজিবুর হাসান রেজা। আমরা এনটিভির পক্ষ থেকে রেজা ভাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আবারও লকডাউনের যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের সবার মাঝে সরব হয়ে আসছে এবং আগামী সোমবার থেকে আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে গভর্নমেন্টের যে গাইডলাইন হচ্ছে যে ম্যাক্সিমাম 6 জন নিয়ে আপনারা সবাই একত্রিত হতে পারবো। সেদিক থেকে আমরা বলতে পারি সামারের যে একটা আমরা কিছুটা হলো আবহাওয়া যেটা পেয়েছিলাম এই গত কয়েকদিন ধরে, সেই আবহাওয়া সম্ভবত শেষ হয়ে যাচ্ছে এবং যদি দুই নেইবারের মধ্যেও সংখ্যা যদি 6 জনের বেশি হয়, সেক্ষেত্রে 2 জন নেইবারও অফিসিয়ালি অ্যাটেন্ড করতে পারবো না একই হাউজে। তারপরেও আমরা আশা করছি এনটিভির আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে যে সেকেন্ড ওয়েভ যেটা বলছেন কোভিডের, সেই ওয়েভ থেকে রক্ষা করবেন। এই বিষয়ে আমরা আমাদের আজকের অতিথি ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মুজিবুর হাসান রেজা ভাইয়ের কাছে চলে যাব। রেজা ভাই, আমরা কিন্তু সবসময় এই প্রোগ্রামে একটু চেষ্টা করি সাম্প্রতিক যেই কোভিড নিয়ে কিছুটা, এবং আমি দেখেছি আপনার যে অনেক অবজারভেশনই কিন্তু শেষ পর্যন্ত সরকার সেই দিকেই যাচ্ছিল। তো এখন যেই বিষয়টা সামনে আসছে, সেকেন্ড ওয়েভ বলছেন, আবার বলছেন যে আগামী মানডে থেকে 6 জন বেশি একত্র হতে পারবো না। বাট আমরা ইন দ্য মিন টাইম দেখেছি ইট আউট, হেল্প আউটে ইভেন আমাদের কমিউনিটি অনেক লোকজন মারামারি পর্যন্ত করেছে স্পেসের জন্য। রেস্টুরেন্টে জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো এই বিষয়গুলো, এটার বিষয়ে আপনার সার্বিক অবজারভেশনটা আছে ভাই? আমার মতে যেটা হয়েছে যে কারণে তারা আবার লকডাউন কথা ভাবছে, সেটা হচ্ছে সম্প্রতিকালে দেখা গিয়েছে মে মাসের পরে যে ইনফেকশন বা আক্রান্ত লোকের সংখ্যা যে পরিমাণ কমে যাচ্ছিল, হঠাৎ করে আবার এটা বেড়ে গেছে, প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। দেখা গেছে যে যারা আক্রান্ত হয়েছেন, প্রতি আক্রান্ত লোক তারা 1.2 জনকে নতুন করে আক্রান্ত করছেন। এটা একটা স্ট্যাটিস্টিক। সেই হিসেবে তারা একটু, যদিও আমরা ফ্যাটালিটি অর্থাৎ আক্রান্ত যারা হচ্ছেন তাদের থেকে মানুষ যারা মারা যাচ্ছেন, যে সমস্ত রুগী, তাদের সংখ্যা কিন্তু অনেক কম। যেমন গতকাল এদেশে মাত্র 6 জন মারা গেছেন, সেটা যে একসময় যেখানে 500-600 করে হচ্ছিল, সেখানে এটা অনেকটা কম ফিগার। কিন্তু গভর্নমেন্ট এ ব্যাপারে যথেষ্ট ওয়ারিড যে যদি এটা আবার আরেকটা যদি এটা ভয়াবহ আকারে আসে, বিশেষ করে শীতের আগমন, কারণ তুমি বলেছো যে এ সপ্তাহ পরেই মনে হচ্ছে সামার শেষ হয়ে যাবে। তো সামার শেষ হয়ে গেলে যদি আবার শীত আসলে, শীতের মৌসুমে যদি এটা আবার নতুন একটা প্রকোপ নিয়ে আসে, সেটার জন্য গভর্নমেন্ট আগে থেকে একটা প্ল্যান করে। এর আগে গভর্নমেন্টকে দোষ দেওয়া হয়েছিল, আমরাও তো গভর্নমেন্টকে দোষ দিয়েছিলাম যে ঠিক সময় মতো ব্যবস্থা নেয়নি, নিলে হয়তো এতটা খারাপ হতো না। তুমি জানো যে সারা বিশ্বব্যাপী আমরা এখন প্রায় 9.5 লক্ষেরও বেশি মানুষ কিন্তু মারা গেছে। মৃতের সংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছাবে শিগগিরই, 1 মিলিয়ন লোক মারা যাচ্ছে। তো তুমি আরও জানো যে লন্ডনের বাইরে বার্মিংহামে সবচেয়ে বেশি লকডাউন দেওয়া হয়েছে। বার্মিংহামের 16 লক্ষ লোককে অনেক বেশি একটা কড়াকড়ি ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। তখন দেখা যাক, যে আমরা আশা করি যে এই ধরনের কড়াকড়ি হয়তো আর অন্য বড় শহরে দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আমরা জানি না, এই যে ভ্যাকসিন নিয়ে নানা ধরনের গল্প কাহিনী হলো, আমরা শুনলাম যে বাংলাদেশও নাকি ভারত সবার আগে আমাদেরকে ভ্যাকসিন দেবে, এবং নাকি এই সংবাদটা দেওয়ার জন্যই এত কষ্ট করে ভারতীয় পররাষ্ট্র সচিব সিংলা সাহেব, যিনি এয়ারফোর্সের বিশেষ বিমানে করে শুধু এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যে বাংলাদেশকে সবার আগে এই মহামারীর টিকা বা ইঞ্জেকশন দেওয়া হবে, এটা বলার জন্য উনি কিন্তু এসেছিলেন, মানে যেটা আমরা সংবাদপত্রের মাধ্যমে যেটা আমরা জেনেছি। তো সেটারও আমরা কিন্তু কোনো ফল এখন দেখতে পেলাম না।
গতকালকেও আমরা দেখেছি যে বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত মারা গেছেন জি এই রাজা ভাই, মহামারীতে। আমাদের ল এরেনার আমরা যদি বলি যে গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ যে অ্যাটর্নি জেনারেল সাহেব, উনিও কিন্তু এখন কোভিডে আক্রান্ত। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কুইকলি শেফা দিবেন। এরকম আরো অনেক হাই অফিসিয়ালস আছেন আমাদেরও যারা বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে অনেকেই, জি ইনক্লুডিং আমার ক্লাসমেট খুরশিদ আলম জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি তো জি। মারা গেছেন, এবং আরও তো বোধহয় আইন মন্ত্রণালয়ের জি একজন, জি উনিও বেশ অনেকেই কিন্তু অনেকে মারা যেটা গেছেন, জি খুবই দুঃখজনক। জি। এখন দেখা যাক আল্লাহ আমাদেরকে কখন কিভাবে এইখান থেকে বিপদ থেকে রক্ষা করেন। তো সতর্ক থাকতে হবে জি এবং অবশ্যই গভর্নমেন্ট গাইডলাইনগুলো ফলো করে, যদিও আমার ব্যক্তিগতভাবে গভর্নমেন্টের গাইডলাইন নিয়ে আমি জি সন্দিহান জি যে এটা কতটা ফলপ্রসূ না কতটা এটা পাবলিসিটি স্ট্যান্ড থেকে এটা করা হচ্ছে, আমি জি নিজে বেশ ভাই, আমরা আজকের প্রোগ্রামের প্রথম একটু কল নিয়ে নিচ্ছি দুইটা, তারপরে আমরা হ্যাঁ, আবার আমাদের কিন্তু অনেকগুলা দু একটা আপডেট আছে আপডেট আছে, আর জি। আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু কথা বলা আছে। ডেফিনেটলি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অত্যন্ত জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে বরাবর মতো আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে ক্যাশ সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। তিনি আপনাদের বিভিন্ন ধরনের অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি সংক্রান্ত যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব দিবেন। আমরা আজকে প্রথম প্রশ্নটা নিচ্ছি। আমাদের আজকে প্রথম কলার কে আছেন লাইনে, আমরা একটু এখনই চেক করে নিব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো কলার। কলার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? রেজা ভাই, আমরা আবার কানেক্ট হচ্ছি, আমার মনে হচ্ছে যে হ্যালো জি হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি জি আমার প্রশ্নটা হলো ভাই, আমি আমার ওই যে মেয়ের 7 ইয়ার বিচার পাইছি আর কি যে, জি। তো আমি এর আগে একটু জোরে বলুন ভাইয়া, একটু জোরে বলুন। আমার যে মেয়ের 7 ইয়ার উঠছে আর কি, বিচার পাইছি আর কি, ওই যে 2.5 বছরের। শোনা যাইতেছে? জি জি, একটু জোরে বলতে হবে, টিভি ভলিউমটা একটু ডাউন করে আপনি একটু জোরে বলুন। টিভি তো পুরো অফ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। আমরা বিচার পাইছি যে 7 ইয়ার উঠছে আর কি, যে জি। আমার মেয়ের একটু ভলিউম বাড়াইতে হবে কলারের। জি জি, আপনি আপনার প্রশ্নটা কন্টিনিউ করুন ভাইয়া। আমি আমার মেয়ের ইয়েতে ভিসা পাইছি আর কি, আমরা ফুল ফ্যামিলি, আমরা 4 জন। তো আমরা 10 বছরের ইয়েতে আর কি 2.5 বছরের ভিসা পাইছি। জি। আমি এর আগে 3 বছরের মতো সাইনে ছিলাম, কন্টিনিউ সাইন করছি, কোনো মিস হয় নাই বা কিছু হয় নাই। তো ওই যে সাইনে ছিলাম, যে এটা কি কোনো কাউন্টে আসবে কিনা, এটাই আমার প্রশ্ন। সরি ভাই, আমি যদি আপনার কথাটা বুঝে থাকি, আপনি 3 বছর যখন আপনার ভিসা ছিল না তখন আপনি 3 বছর নিয়মিতভাবে রিপোর্ট করেছেন, রিপোর্ট করার জি, জি। পরে পরবর্তীকালে আপনার বাচ্চা, আপনার মেয়ে যে দেশে 7 বছরের বেশি আছে, সেই বাচ্চার গ্রাউন্ডে আপনি EX1-এ, ইমিগ্রেশন রুল EX1-এ আপনাকে তারা 10 বছরের রুটে ভিসা দিয়েছে। ইয়েস, যদি আপনি যখন থেকে সাইন করেন তখন থেকে ভিসা পাওয়া পর্যন্ত যদি সাইনে আপনার কোনো গ্যাপ না হয়ে থাকে, তবে যদি আপনি 10 বছরের গ্রাউন্ডে আপনি কোনো অ্যাপ্লিকেশান করেন, তো সাইনিংয়ের ওই 3 বছর যেটা আপনি চেন সেটা আপনি 10 বছরের ভিতরে কাউন্ট করতে পারবেন। তার মানে সাইন থেকে আপনি 7 বছর পরে, সাইন শেষ হয়ে যাওয়া থেকে 7 বছর পরে আপনি মোট 10 বছর পুরা হলে ভিসাতে আপনি লং রেসিডেন্সের গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, প্রোভাইডেড অফকোর্স আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করেন এবং লাইফ ইন দ্য ইউকে পাস করেন, এবং আপনার অন্য কোনো ধরনের কোনো অসুবিধা না থেকে থাকে, গুড ক্যারেক্টার বা অন্য কোনো প্রবলেম না থেকে থাকে, তবে আপনি অবশ্যই 10 বছরের গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন ইনডিফিনিট লিভের জন্য। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো কলার। কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো কলার। হ্যালো।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্রশ্নটা করুন একটু কুইকলি। ভাই আমি একটা জিনিস বলতে পারলাম যে আমি নেটওয়ার্কিং গিয়ে অ্যাপ্লিকেশন করলাম, বুঝছেন? জি অ্যাপ্লিকেশন করার পরে আমার তারা ফিঙ্গারপ্রিন্ট নিছে না, তারা নয়া একটা অ্যাপস বার হচ্ছে না। জি তো অ্যাপস আমার হয়েছে সব, আমার সলিসিটার হয়েছে যে সব ডকুমেন্ট বলা ফটো তুলে দিতাম। জি আমি ফটো তুললে সারছি, বুঝছেন, আপলোড সারছি, বাট আমার ছবিও সারছি। এখন আমি বুঝতাম কি যে আমার এগুলো গেছে করি বা তারা ফাইসে করি। না, যদি আপসে যদি আপনার মানে যেহেতু আপনি এটা আপলোড করে দিয়েছেন ঠিক মতো, তারা অবশ্যই জি। পেয়েছে, না পেলে তারা আপনাকে আরেকবার রিমাইন্ডার দিত। আমি সারছি থার্সডে। জি, থার্সডে ছেড়েছে না, আজকে তো হচ্ছে মাত্র স্যাটারডে। তো যদি তারা না পেতো তাহলে তারা 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আপনাকে আরেকটা রিমাইন্ডার দেবে। এই অ্যাপসটা তারা এই জন্যই করেছে যে আপনি হয়তো কিছুদিন আগে একবার নিশ্চয়ই বায়োমেট্রিক দিয়েছেন, তারা পুরনো বায়োমেট্রিকটা তারা ইউজ করবে। আমি এখন বুঝবো কি লাগে আমার যে তারা সব ডকুমেন্ট হল তারা ফাইসে করি। যদি তারা না পেতো তবে তারা আবার আপনাকে ইমেল করতে করলে বলতো তুমি আমাকে দাওনি। ওকে, আমার তো মাত্র থার্সডে সারছি। জি, এই জন্য আবার 2 দিন হয়েছে মাত্র, ফ্রাইডে আপনি 1-2 স্যাটারডে তো সপ্তাহ বন্ধ। সময় দেন। রাজা ভাই, যদি তারা না আমি পায়- একটু শেয়ার করে এক্সপেরিয়েন্স। আমি গতকালকে একজনের অ্যাপস এরকম আমরা ইউজ করেছিলাম। তো সেটা হচ্ছে যে যখন ক্লায়েন্ট লাস্ট মুহূর্তে রিভিউ এন্ড আপডেট করেন তখন ফাইনাল হয়ে যায়, তখন আর সমস্যা হয় না। এর আগ পর্যন্ত তারা যদি আপনার ওখানে ক্যাপাসিটি কম বেশি থাকে তারা ওটাকে আবার রিভিউ করে। না, যখনই যদি মানে ওনার উনি যদি যদি করে ফেলছে তাহলে that's সাবমিশনে fine, যদি কোনো প্রবলেম না না থাকে, হয়, তারা তাহলে যদি কোনো কিছু না পেয়ে থাকে absolutely fine। তবে তারা আরেকবার অবশ্যই জি। ইমেল পাঠাবে। জি জি। আমরা এই কলারের মাধ্যমে আমরা যারা দর্শকরা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের জ্ঞাতার্থে যারা আছি যে বর্তমানে যে বিষয়টা রেজা ভাই আপনি যদি একটু খোলাসা করে বলেন আবার একটু, যে এখন যাদের এক্সিস্টিং বায়োমেট্রিক নেওয়া হচ্ছে না বা অনেকের যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নেওয়া যে হচ্ছে না, যাদের সেই বিষয়ে গভর্নমেন্টের পলিসিটা এখন কি হচ্ছে? গভর্নমেন্ট যেহেতু তারা এই ফেস টু ফেস মিটিংটা যেহেতু বন্ধ করেছে, ফেস টু ফেস মিটিংটা বন্ধ করার কারণ আগে আপনি জানেন যে আগে সম্ভব ছিল যে পোস্ট অফিসের মাধ্যমে বায়োমেট্রিক দেওয়া, এটাকে তারা বন্ধ করে দিয়ে তাদের কতগুলো ট্রাস্টেড কিছু এজেন্সিকে এবং হোম অফিসের কিছু কিছু Center। আউটলেটে জি। তারা এইটা ব্যবস্থাটা রেখে দিয়েছে। তখন যেটা করতে হতো, অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেই নিয়ারেস্ট যে কোনো একটা সেন্টারে বুকিং দিতে হতো ডকুমেন্ট সাবমিট করার জন্য, বায়োমেট্রিক দেওয়ার জন্য। এখন যেহেতু ফেস টু ফেস মিটিংটা বন্ধ, তারা যেটা করেছে যে কিছু কিছু অ্যাপ্লিকেন্ট যাদের হয়তো কিছুদিন আগে, খুব বেশি দিন নয়, হয়তো 2-3 বছরের ভিতরে যারা হয়তো বায়োমেট্রিক দিয়েছে, তাদেরকে পুরনো বায়োমেট্রিকটাই তারা ইউজ করবে। সে ব্যাপারে তারা কী করছে, একটা ইমেল পাঠায় বলেছে যে তুমি চাইলে আমরা তোমার এই পুরনো বায়োমেট্রিকটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে যেটা আমাদের দর্শক ভাই বললেন, অ্যাপস ডাউনলোড করে সেখানে এটা করতে হবে, অথবা যদি কেউ এখন ইনসিস্ট করে যে না আমি অ্যাপস চাই না, আমি ফেস টু ফেস যাবো, তবে তাকে ওয়েট করতে হবে যখন আবার এই ফেস টু ফেস সিস্টেমটা চালু হবে, তখন আবার তাদেরকে ইমেল করে জানানো হবে। তো অধিকাংশ লোকই এখন আমরা দেখছি একটা তারা অ্যাপসটাকে ডাউনলোড করে তারা সাবমিট করে রেজা দিচ্ছে। ভাই, নতুন একটা পলিসি ওরা এখন নিয়েছে, সেটা হচ্ছে রিসেন্টলি একজন ক্লায়েন্ট পেয়েছে। সেটা হচ্ছে যে যারা ওখানে বলা হয়েছে একটা ডেডলাইন ছিল গত মাসে যে ওই অ্যাপস যারা কনসেন্ট দিবে, এবং যারা কনসেন্ট দেয় নাই, অনেকের হয়তো টাইম বেশি লাগে বা কোনো বিষয়, সেই জন্য সে হয়তো কনসেন্ট দেয় নাই। এখন তারা ওদেরকে, যারা কনসেন্ট দেয় না তাদেরকে নতুন করে ইমেল পাঠাচ্ছে, বললো যে তাদেরকে এখন সেলফি তুলে ছবি পাঠানোর জন্য। হ্যাঁ, কারণ ছবি ছাড়া তো যেটা, হ্যাঁ। কারণ তাদের কিন্তু এই অপশন আছে জি। যে তারা ইচ্ছা করলে ফেস টু ফেস জি, তারা চাইতে পারে। চাইতে পারে। হ্যাঁ, এবং ফেস টু ফেস খালি এ ব্যাপারে নয়, আরো অনেকগুলো ব্যাপারে না, কিন্তু যেটা ইন্টারেস্টিং face সেটা to হচ্ছে face যে ব্যাপার। এখন তারা সেলফি, যে এই বিষয়টি নিয়ে আমরা অনেক হাসাহাসি বা একটা বিষয় ছিল, ওই সেলফিটা কিন্তু এখন অফিসিয়ালি চলে আসছে যে এবং যে বিভিন্ন দিক যেমন- থেকে স্ট্রেট সেলফি তুলতে হবে। যেমন আমরা যেটা দেখলাম, গতকালকে দেখলাম আমাদের একজন ক্লায়েন্ট যিনি অ্যাসাইলাম সিকার, তার জি। একটা ইন্টারভিউ হচ্ছে, তো সেটা তারা কিন্তু ইয়ের মাধ্যমে ভিডিও মাধ্যমে তারা Zoom-এ। নিচ্ছে, এবং সেটা কি সে একটা ভিএসএফ অফিসে যাচ্ছে জি, এবং ইন্টারপ্রিটার আরেকটা জায়গায় থাকছে হ্যাঁ, এবং অফিসের কেস হোম ওয়ার্কার অফিস থাকছে আরেক জায়গায়, তিনজন তিন জায়গাতে। জি, কিন্তু সেখানে আবার কিন্তু বলেছে যে তুমি চাইলে কিন্তু আমরা ফেস টু ফেস অ্যারেঞ্জ করতে পারি, কিন্তু তোমার সময় লাগবে। জি, তো তার মানে যদি কোনো কারণে ক্লায়েন্ট যদি আত্মবিশ্বাস না থাকে, জি, তাহলে কিন্তু তার স্টিল ফেস টু ফেস অপশন আছে, কিন্তু এটা অনেক বিলম্বিত হবে। অনেক বিলম্বিত হবে না। আপনি যেটা বলছেন সেক্ষেত্রে যদি আপনার ট্রায়াল যে সিস্টেম, এখন যদি হিয়ারিং যেটা হচ্ছে সেটাতে কিন্তু জাজ এক জায়গায় থাকছেন, ইন্টারপ্রেটার এক জায়গায় থাকছেন, আপনার কাউন্সিল এক জায়গায় থাকছেন, তারপরে অ্যাপিলেন্ট এক জায়গায় থাকছেন, অ্যাপিলেন্টের লয়ার হয়তো তার সাথে থাকছেন, তো তো এই উইটনেস এটা যদি নিয়ে অন্য একটা কেউ প্রচণ্ড, থাকে, যেমন witness অন্য জায়গায় থাকছে। আমাদের যেমন 2 তারিখে এই ধরনের একটা হিয়ারিং হবে জি, অবশ্যই, জি।
আমাদের 10 তারিখেও একটা এরকম হিয়ারিং হয়ে গেছে জি, জি। অফিসে বসে আর কি। জি। তো এগুলো চলছে এখন, এটা একটা বাজে ট্রেন্ড আমার মতে ক্রিয়েট হচ্ছে। জি। কারণ দেখা যাবে পরবর্তীকালে কোভিড চলে যাওয়ার পরও তারা মনে করবে যে খরচ বাঁচানোর জন্য খরচ বাঁচানো, এক্স্যাক্টলি আমরা এক্স্যাক্টলি। এইভাবে এটা করি, কিন্তু এটা আসলে এটা কখনোই সঠিক নয়, কারণ আমরা ফেস টু ফেস ট্রায়ালেই সবসময় সমর্থন করি। জি, রাজা ভাই এই ক্ষেত্রে যেটা আমরা বলছি ইন্টারেস্ট অফ জাস্টিস, যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কতটুকু হ্যাম্পার হচ্ছে? হ্যাঁ, আমি মনে করি এটা প্রচন্ডভাবে হ্যাম্পার করবে। আর তুমি একটা যাকে আমি দেখতে পাচ্ছি না, ক্লায়েন্টের একটা ইমপ্রেশন, তার একটা সাথে বিষয় আছে, কথা ফিজিক্যাল বলার, অ্যাপিয়ারেন্সের তার বিষয় সাথে আছে। কথা বলার বলতে যে স্বাচ্ছন্দ্য যেটা বোধ অনেকে জি। কিন্তু করে না। জি। এই যে আমরা যেমন আজকে টেলিভিশন আমরা কথা বলছি, জি। অনেক অনেক জ্ঞানী গুণীজন মানুষ আছেন যাকে নিয়ে এসে তোমার চেয়ারে বসিয়ে দিলে জি। উনি হয়তো কথা বলতে পারবেন না। জি। উনি হয়তো বা বাইরে তার কথা আর উনি হয়তো ফুলঝুরি ছড়ান দিচ্ছেন। কিন্তু এই যে মিডিয়া একটা বা এই ধরনের এরকম একটা যেটাকে আমরা টেকনোলজিতে। বলি, হ্যাঁ, একটা যান্ত্রিক ভাবে তার কথোপকথন, এটা কিন্তু অনেকেই পারে না। ধন্যবাদ রাজা ভাই। আমরা আবার দুইটা কল নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো আমরা রাজা ভাইয়ের কাছে। আমাদের কলার কে লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। ভাই আমি একটা প্রশ্ন বলতেছি, আমি ইউরোপিয়ান সিটিজেন, জি। এদেশে আছি প্রায় 2 বছর। জি। আমার একটা ভাই এদেশে আছে প্রায় 14-15 বছর থেকে। জি। আমি কি তাকে ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো? ভাইয়া, প্রথম জিনিসটা মনে রাখবেন, ভাই কখনো ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার নয়, ভাই হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের বিষয়টা পুরোটাই রেগুলেশন 8-এ এটা কিন্তু গভর্ন করে। সেখানে আপনার ডিপেন্ডেন্সির ব্যাপার আছে। ডিপেন্ডেন্সি এখানে আপনার দুটো জিনিস হয়, আপনাকে মানে 4টি জিনিস আপনাকে দেখাতে হয় হচ্ছে আপনার প্রায়র হাউস হোল্ডের মেম্বার এবং কারেন্ট হাউস হোল্ডের মেম্বার তিনি, অথবা তার প্রায়র ডিপেন্ডেন্সি ছিল, এখন তিনি কারেন্ট হাউস হোল্ডের মেম্বার, অথবা তিনি উনি হাউস হোল্ডের মানে প্রায়র ডিপেন্ডেন্ট ছিলেন, এখন হাউস হোল্ড মেম্বার হয়েছেন, অথবা আগে ডিপেন্ডেন্ট ছিলেন, এখনও উনি ডিপেন্ডেন্ট। তো এই 4টে ক্রাইটেরিয়া যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই উনি করতে পারেন, তাহলে উনিকে আপনি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাপ্লাই করাতে পারবেন। আচ্ছা ভাই, আমি আর একটা জিনিস, তাকে যদি, সে তো তার কোনো স্ট্যাটাস নাই, তাকে যদি আমি যে আমার প্রুফ অফ অ্যাড্রেস আমার বাসা দেখাই, ওই যে একটা ল ভাই, আছে। আপনি বোধহয় আমার জিনিসটা আপনি বুঝতে পারেননি। তারা যেটা দেখো, ধরুন যে আমি যে 4টে ফর্মুলা বললাম, তার একটা ফর্মুলা হচ্ছে আপনার ভাই আপনার ফ্যামিলি মেম্বার আপনার হাউস হোল্ডে জয়েন করার আগে তিনি আগে কি এদেশে আসার আগে উনি কি আপনার পরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিলেন কিনা। তাহলে উনি যদি আগে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট থাকেন আর আজকে যদি উনি আপনার হাউস হোল্ডের মেম্বার হন, তাহলে ওনার একটা ক্রাইটেরিয়াতে উনি স্যাটিসফাই করতে পারলে অ্যাপ্লাই করতে পারেন। অথবা আগে যদি উনি আপনার হাউস হোল্ডের মেম্বার ছিলেন, এখন আপনার উপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, তাহলে উনি পারবেন। আগে এদেশে আসার আগে উনি আপনার পরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিলেন, এখনও উনি আপনার পরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, অথবা আগেও উনি আপনার হাউস হোল্ডের মেম্বার ছিলেন, এখনও আছেন। দ্যাট মিনস এদেশে আসার আগে উনি আপনার পরে ডিপেন্ডেন্ট ছিলেন কিংবা আপনার হাউস হোল্ডের মেম্বার ছিলেন। তো এইটা কি আপনি এই ক্রাইটেরিয়া, এই প্রায়র ডিপেন্ডেন্সি বা প্রায়র মেম্বারশিপ অফ হাউস হোল্ড আপনি দেখাতে পারবেন কিনা? সে আগে আমার ডিপেন্ডেন্ট ছিল, বর্তমানে আমার হাউস হোল্ডার আছে এবং এটা আপনি দেখাতে পারবেন কিনা? যদি দেখাতে পারেন তাহলে আপনি অবশ্যই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আমি তাকে একবার দুবার পয়সা দিয়েছি, এটা দিলে বা আমি মুখে বলছি যে আমি সে আমার অনেক ডকুমেন্ট কিন্তু তারা চাইবে। যদি এটা স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাই, ওই যে একটা ল আছে, ইনলিগেল কারো বাসায় থাকতে দিলে 20,000 পাউন্ড জরিমানা। আমি যে এখন তাকে সে অবৈধ হাউস হোল্ডার দেখাই, এটা কি কোনো আমাকে এফেক্ট করবে? এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে হারবারিং অ্যান্ড ইললিগাল এন্ট্রান। যদি কোনো ইললিগাল এন্ট্রানকে আপনি লুকায় রাখেন বা তাকে প্রোটেক্ট করেন, তাহলে অবশ্যই আপনার একটা শাস্তিযোগ্য অপরাধ। যদিও এই লগুলো এখনও তারা ওইভাবে কিন্তু এনফোর্স করছে না, কিন্তু অবশ্যই একটা আইন আছে যে একটা ইললিগাল লোককে যদি আপনি লুকায় রাখেন বা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। এটা একটা ইমিগ্রেশন অফেন্স, কিন্তু এখন পর্যন্ত এটাকে ওইভাবে তারা কার্যকর করে নাই। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কলার, কেমন আছেন? আপনি একটু জোরে আমাদের একটু প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি অসুস্থ মানুষ, আমি বেনিফিট সম্পর্কে একটা জিনিস
আমার ব্যারিস্টার সাহেবের কাছে বলতাম ফার্মনি। জি জি। আমি ইএসএ বেনিফিট পাই, আমি অসুস্থ মানুষ, বেমারি মানুষ। তো এই আমার বেনিফিটটা হাঁটিয়ে দিয়েছিল জব সেন্টারে। তো জব সেন্টার হাঁটার পর জব সেন্টারে আমার লাইন করে দিছে, আমি কোর্টে গেছি, বুঝছেন নি? আমার কথাটা জি বুঝলাম। জি, তো কোর্টে আমার 2 বছরের জন্য দিছে যে তারা 2 বছর পর্যন্ত বেনিফিট দিয়ে দাও। এখন দিয়া যাইতেছে, এখন আমার আর আছে ওই সেপ্টেম্বর অক্টোবরে গিয়া শেষ হয়ে যাব 2 বছর। জি, তো এখন এর বাদে কিটা হইব? আমি তো এখনো অসুস্থ, আমি এখনো এই গ্যাস্ট্রোলজি কার্ডিওলজির আন্ডারে আছি হসপিটাল। এখন মনে হয় জব সেন্টার বা আবার অ্যাসেসমেন্ট করব না বেনিফিট খাটি দিব, এই ব্যাপারে আইনটা কিটা আছে? যেটা হবে ভাইয়া, আপনাকে আপনার সমস্ত পরিস্থিতি জানিয়ে, মেডিকেল রিপোর্ট জানিয়ে আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বলতে হবে এই বেনিফিট যেটা আপনি পাচ্ছেন সেটা যেন এক্সটেন্ড করে দেয়। এই জন্য এটা আপনাকে আগে থাকতেই আপনি তাদেরকে লিখবেন। যদি তারা বেনিফিট এক্সটেন্ড না করে, তবে আগে আপনি যেভাবে অ্যাপিল করতে পেরেছিলেন এবারও আপনি অ্যাপিল করার সুযোগ পাবেন। আচ্ছা, তাইলে এখন কি এটা খোলা আছে নি অ্যাসেসমেন্ট সেন্টারটা? আপনি ওদেরকে আপনি বাই পোস্টে আপনি লিখবেন, কারণ খোলা না থাকলেও তারা কিন্তু পোস্টে চিঠি জবাব তারা দিচ্ছে। আমরা জানি যে অনেক গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কর্মচারীরা বাসায় বসে কাজ করছে, ফলে তারা কিন্তু আপনি ইমেল করলে বা বাই পোস্টে গেলে, পোস্টের সাথে ইমেল, যদি কোনো ইমেল অ্যাড্রেস আপনার থেকে থাকে তবে সেই ইমেল অ্যাড্রেসে আপনি লিখলে তারা কিন্তু কুইকলি এটাকে রেসপন্ড করে। সব জায়গাতে আমরা এটাই দেখছি। এমনকি আমরা অনেক সময় কাউন্সিলের সাথে, কাউন্সিলের বেনিফিট থেকে শুরু করে এমনকি রেটের ব্যাপারেও আমরা কাউন্সিলের সাথে ইমেলে যোগাযোগ করেছি, তারা কিন্তু ইমেলে রেসপন্ড করছে। তো আপনি দেখেন কাউকে দিয়ে আপনি ইমেল পাঠাতে পারেন কি না আপনার ইমেলে। কিন্তু মনে রাখবেন, আপনি যে এখনও অসুস্থ আছেন তার জন্য মেডিকেল রিপোর্ট এবং ডক্টরের আপনার ব্যাপারে কী প্রগনোসিস, ডক্টরের আপনার ব্যাপারে তাদের কী ধারণা যে আপনি কবে নাগাদ সুস্থ হতে পারবেন বা আপনার আদৌ সুস্থ হবেন কি না, এই সমস্ত ব্যাপারে ডক্টরের রিপোর্ট। ডক্টরও কিন্তু আপনার রিপোর্ট পেতে অসুবিধা হতে পারে, কারণ আপনি নিজে জানেন যে এখন অনেক ডক্টরও কিন্তু ফেস টু ফেস আপনাকে দেখে না। ফলে আগে থেকে এটাকে এক্সপ্লেন করে ডক্টরের কাছে লিখে, এবং অনেক ডক্টরের কাছে কিন্তু একটা ফর্ম আছে যে ফর্মটা ফিল আপ করে কেন আপনার দরকার এটা এক্সপ্লেন করে দিলে ওরা হয়তো আপনাকে এই লেটারটা পাঠিয়ে দেবে। ধন্যবাদ ভাইয়া। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজাবের জিপির যে কথাটা বললেন আপনি ডক্টরের বিষয়টা, তারা যেটা এখন দে এক্সপেক্ট ফ্রম ইউ যে আপনি তাদেরকে ওভার দ্য ফোন আপনি আপনার সার্কাসটা এক্সপ্লেইন করবেন, এবং তারা যদি মনে করে আপনাকে প্রেসক্রিপশন বা আপনার যে সার্টিফিকেট যেটা হয় সেটা কিন্তু আপনার ইমেইলে কিন্তু ওরা সেন্ড করে দিচ্ছে, ইমেলে দিচ্ছে। এবং খুব ইমার্জেন্সি হলে, কারণ আমিও কিন্তু ইমার্জেন্সিতে 2বার জিপির সাথে দেখাও করে এসেছি, যেটা উনি করতে পারেন, যেটা আমরা জানি অনেক জিপিতে, আমি জানি না ওনার জিপিটা কেমন, বা জিপিতে কিন্তু ওই যে একটা রিকোয়েস্ট ফর্ম আছে, ওই ফর্মটা নিয়ে ওটার জন্য হচ্ছে একটা চার্জ করেন তারা, অনেকে চার্জ করে, অনেকে হয়তো 20 পাউন্ড 30 পাউন্ড একটা জিপি এক এক আছে। জি, এটা জিপির জয়কে ওখানে উনি এক্সপ্লেইন করে লেখেন, একটা কভার লেটার দিয়ে দেন যে আমার এই কারণে আমার এটা দরকার, এবং তোমরা প্রিভিয়াসলি আমাকে অ্যাসেস করেছিলে, এরকম এটা দিলে তো ওনার জন্য ভালো হবে। জি জি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা তো ভালো? ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হইল কি ভাইয়া, ওই যে আমার পাসপোর্ট হইল নবিশারি পাবলিক বাউন্ডারি। জি, আপনার পাসপোর্ট, আমি মেডিসিন, আমার ডাক্তার, আমি মেডিসিন লইতে গেলে কেমিস্টে কয় যে না তোমার পয়সা লাগতো না। এই জিনিসটা আমি বুঝতাম পারলাম না। না, কোন জিনিসটা বলেন? আপনাকে কি বলেছে যে আপনার পাসপোর্টে নাকি আপনার ভিসাতে? নো পাবলিক পাউন্ড। এটা তো আপনার ভিসা কার্ডে ভাইয়া। এটা কি আপনার ভিসা কার্ডে? পাসপোর্টে তো না। না, এই যে নো পাবলিক পাউন্ড রিকমেন্ড যে আছে না নি? জি, নো পাবলিক ফান্ড, এটা তো আপনার ভিসা যে কার্ডটা দেয় নতুন। আপনার এখন বয়স কি? আপনার এখন বয়স কত? আমার রানিং 62। আর আপনার কি ডায়াবেটিক্স বা অন্য কোনো বড় কোনো মেডিকেল প্রবলেম আছে? আমার একটা থাইরয়েড কয়েকটারে। যেটা হয় কি ভাইয়া, এই যে আপনার প্রেসক্রিপশন চার্জের সাথে কিন্তু বেনিফিটের সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ আলাদা। অনেকেই তারা
বিভিন্ন কারণে যারা প্রেসক্রিপশন ফ্রি হয়, যেমন ধরেন কোনো কোনো মেডিকেল ইলনেস আছে, ডায়াবেটিক্স, ক্যান্সার, হার্ট ডিজিজ, বিভিন্ন ধরনের অসুখ আছে। এরকম কোনো অসুখ হলে আপনি অটোমেটিক্যালি আপনাকে তারা কোনো মেডিকেল চার্জ দিতে হয় না। আপনি যেটা করতে পারেন, কোনো অসুবিধা করবো না, আমি যখন ইন্ডিপেন্ডেন্টলি লাগে অ্যাপ্লাই করব। ভাইয়া আপনি আমাকে পুরো কথাটাকে শুনে নেন। আপনি যেটা করতে পারেন, আপনার জিপির কাছে গেলে জিপি আপনার জন্য লিখে দিলে আপনি একটা ফ্রি প্রেসক্রিপশনের একটা কার্ড আপনাকে দিয়ে দেবে। কলার আপনি আমাদের শুনতে পাচ্ছেন? একটু লিখে দিয়ে একটা ফ্রি প্রেসক্রিপশনের কার্ড আপনাকে দেবে, এবং যখন আপনি প্রেসক্রিপশনটা আপনাকে দেবে ওখানে দেখবেন, ওখানে লেখা আছে যে ডু ইউ হ্যাভ এ মেডিকেল ভ্যালিড মেডিকেল এক্সামশন কার্ড, সেখানে আপনি টিক মারবেন। আমার ধারণা যে আপনার আপনার যে ফার্মাসিস্ট, উনি আপনার মেডিসিনগুলো দেখে বুঝতে পেরেছেন যে আপনার কী ধরনের মেডিকেল প্রবলেম আছে এবং আপনি হয়তো এক্সামটেড, সে কারণে। আর একটা জিনিস হচ্ছে, যদি আপনার বয়স 65-র উপরে হতো তাহলে আপনি কিন্তু অটোমেটিক্যালি এক্সামটেড হতেন। বাট আমার ধারণা আপনার কোনো মেডিকেল প্রবলেমের কারণে আপনি নিশ্চয়ই এক্সামটেড, যেটা আপনার ওই ফার্মাসি তারা তো মেডিসিন দিচ্ছে, তারা বুঝতে পেরেছে। তবে আপনার নিজের মনের শান্তির জন্যে আপনি আপনার জিপির কাছে যান এবং তাকে বলেন, তো উনি লিখে দিলে আপনার বাসার অ্যাড্রেসে একটা 5 বছর মেয়াদি একটা ফ্রি এক্সামশন কার্ড, মেডিকেল এক্সামশন কার্ড আপনার বাসায় চলে আসবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনার মাধ্যমে যারা আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন যেখান থেকে, তারা আপনারা সবাই উপকৃত হবেন। আমরা চলে আসছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি ভাই। আমি স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, রেজা স্যারের কাছে। জি আপনার প্রশ্নটা করুন। জি, আমার এক কাজী নাকি, উনি ওনার আম্মা আব্বার জন্য অ্যাপ্লাই করছিল, ওই যে ইউরোপিয়ান মেম্বার উনি আর কি। জি। তো উনি ওনারে অ্যাপিলে দিয়ে দিছে। তো অ্যাপিলটা মার্চে করছি, জানুয়ারিতে করছিল, এখনো ডেট আসে নাই। কিন্তু এটা কি তাহলে দিছিল, আপিলটা রিফিউজ করছিল, যে গ্রাউন্ড দুইটা দিছিল। একটা হয়েছিল ওনার মানি রিসিট কম, এটা 19টা মানি রিসিট দিছিলেন 19 মাসের, বলতে কম আর ইনকামটা কম। উনি মাসে সপ্তাহে ধরেন বছরে ধরেন 10,000-এর মতো ইনকাম করেন। তো বলছে ওনার ফ্যামিলি আছে, বলছে ইনকাম কম। তো এখন ওরা চাইতেছে 2015 থেকে মানি রিসিট। তো ওর আগে উনি ওনার ভাইয়ের নামে পাঠাইছেন টাকা। তো ওই ভাইয়ের নামে দেখাইলে কি সমস্যা আছে, বা ভাই লেটার লিখে দেয় যে ভাইয়া উনি কবে অ্যাপ্লাই করেছিলেন? ভাইয়া উনি কবে অ্যাপ্লাই করেছিলেন? অক্টোবর লাস্ট ইয়ার 2019। জি ভাইয়া, এখন এই মুহূর্তে আমরা যতদূর জানি যে এই মুহূর্তে কিন্তু লটা অনেকটা তারা ইজি করেছে, কারণ আমাদের 31 ডিসেম্বরে যেহেতু আমরা ব্রেক্সিট হব, এবং আপনি জানেন যে যদি আপনি নিউজ পেপার বা নিউজ ফলো করেন, টেলিভিশন, দেখবেন যে আমাদের বরিশ সাহেব কিন্তু কোনোভাবেই এই ডেটটা এক্সটেন্ড করবেন না, এবং তারা বেরিয়ে আসবে। এবং এখানে কালকে রাতেও আমি শুনছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে তারা বলছে যে তারা হয়তো ইন্টারন্যাশনাল ল ব্রিচ করলেও তারা কিন্তু বেরিয়ে আসবে, বেশ অ্যাডামেন্ট ছিল। এখন যেটা হয়েছে, যেটা আপনার আগে উনি যখন অ্যাপ্লাই করেছিলেন, আমার ধারণা তখন ওই বাবা মার ডিপেন্ডেন্সিটা দেখানো দরকার ছিল। এবং আমার ধারণা আপনার ওই কাজিন, উনি ওই ডিপেন্ডেন্সিটা ঠিকমতো প্রুভ করতে পারেননি, এবং ডিপেন্ডেন্সিটা প্রুভ করতে পারেননি, সেই কারণে ওনার এই প্রবলেম হয়েছে যে উনি যে ওনার উনি যে ওনার ভাইয়ের নামে পয়সাটা পাঠালেন, এই ভাইয়ের নামের পয়সাটা যে তার আব্বা আম্মার কাছেই যাচ্ছে, এটা নিশ্চয়ই উনি প্রমাণ করতে পারেননি। দ্বিতীয়ত, আব্বা আম্মার কাছে যে পয়সাটা যাচ্ছে, এই পয়সাটা কি তাদের লাগছে কিনা, এমনও হতে পারে তার আব্বা আম্মার হয়তো প্রভূত সম্পত্তি আসছে, উনি হয়তো পয়সাটা পাঠাচ্ছেন শুধুমাত্র ছেলে হিসাবে একটা হাত, মানে একটা জাস্ট, যেমন সব বাবা মাকে ছেলেমেয়েরা এমনিতেই পয়সা দেয়, কিন্তু এটা হয়তো উনি প্রমাণ করতে পারেননি যে বাবা মার যে এসেনশিয়াল নিড, বাবা মার যেটা দরকার, সেই দরকারটা এই পয়সা দিয়ে মিট আপ করছে। এবং এটা কিন্তু একটা খুব কঠিন রিকোয়ারমেন্ট। আপনি কী করে প্রমাণ করবেন যে আমি যে পয়সা পাঠালাম, এই পয়সা দিয়ে আমার বাবা মা তার বাজার খরচ করেছেন, চাল কিনেছেন, ডাল কিনেছেন, বাড়ি ভাড়া দিয়েছেন? এটা কিন্তু একটা কঠিন পথ। কিন্তু এখন যেটা আমরা জানি, এখন তারা কিন্তু নতুন ফর্মও ইউজ করছে, সেখানে শুধুমাত্র যদি প্রমাণ করা যায় যে বাবা মা, আপনার বাবা মা এবং আপনি এদেশে ইউ সিটিজেন,
তাহলে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ভিসাটা দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যে এ ব্যাপারে আপনার কাজিনকে ভালো করে দেখতে হবে যে তার অ্যাপিলটা পার্সু করে সে কতটা লাভবান হবে, নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশান করলে যে বর্তমানে যে নমনীয় ভাব আছে এটাতে সে বেনিফিটেড হবে। এ ব্যাপারে আমার মনে হয় তার বিবেচনা করা দরকার, এবং দরকার হলে তার স্পেশালিস্ট লিগাল অ্যাডভাইসও সে নিলে ভালো করবে। কারণ নইলে ডিপেন্ডেন্সি যদি তাকে প্রুভ করতে হয় তবে তার হয়তো ডিফিকাল্টি সে ফেস করতে পারে। ধন্যবাদ। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্ল্যান করেছিলাম যে এই পয়েন্টটা নিয়ে, যেহেতু আমাদের 2টা কল অলরেডি চলে আসছে, আমরা আরো ডিটেলস একটু কথা বলবো। তো যে বিষয়টা 2-1টা কোর্ট হিয়ারিং এ যেটা দেখা গেছে, তো ওরা ডিপেন্ডেন্সিটাকে খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করে। যেটা আমি তোমাকে বললাম যেটা কি তোমার এসেনশিয়াল নিড। কারণ আমি আমার বাবাকে আমি পয়সা পাঠাচ্ছি প্রতি মাসে 200 পাউন্ড করে, তো তারা দেখাবে এই পয়সাটা দিয়ে আমার বাবার এসেনশিয়াল নিডটা মিট আপ করছে। এটা তো কি করে দেখা যাবে? সে কি বাজারের রিসিট গুলো কি সে সেভ করছে? আসলে কি আমাদের বাংলাদেশে ওই কালচারটা তো এরকম ডেভেলপ করে বাড়ি ভাড়া দিচ্ছে, এমন হতে পারে বাবার হয়তো প্রভূত সম্পত্তি আছে, এই পয়সাটা শুধুমাত্র টোকেন, ছেলে বাবাকে দিচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি নরমাল অনেক সময় অনার করে যে একটা ফ্যামিলি আমরা এখানে আছি, আমরা ফলে যদি তুমি তার এসেনশিয়াল নিডটা মেইনটেইন না হয় তাহলে তুমি বলতে পারো না যে আমার পয়সার পরেই বাবা ডিপেন্ডেন্ট। জি, তো এই জন্য এই টেস্টগুলিতে আমি নিজেও প্রচুর কেস এই ক্ষেত্রে যেটা আমরা তো ক্লায়েন্ট আমরা যেটা বলে বা আমরা যেটা হয় নরমালি সেটা তো আমরা বলেই দিচ্ছি যে এই টাকাটা দিয়ে আমার ফ্যামিলি হয়তো অনেকটা তুমি বলে দিচ্ছ কিন্তু প্রুভ করতে পারছো না। জি, দ্যাটস দ্য প্রবলেম। জি, যেহেতু আমরা বাবা মার তো আগে প্রিভিয়াস কোনো হয়তো তার কোনো ডকুমেন্ট আমরা সাবমিট করি নাই, আমরা করি নাই, ফলে ওই যে এসেনশিয়াল নিডের ক্রাইটেরিয়া। কিন্তু এখন যেটা আমরা জানি যে লাস্ট কাপল অফ মান্থস এখন কিন্তু তারা আর এটা চাচ্ছে না। জি, এটা শুধুমাত্র বাবা মা তোমার বাবা মা কিনা, জি, এটা প্রুভ করতে পারলে তুমি ইউ ন্যাশনাল কিনা। আমরা কি এই পলিসিটা রাজা ভাই, আমরা কি অন্যান্য যারা বলেন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, অন্যান্য যারা তাদের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে? না না, এটা মনে রাখতে হবে। দেখো বাবা মা কিন্তু হচ্ছে অ্যাসেন্ডিং লাইনে ইউর ডিরেক্ট ফ্যামিলি মেম্বার, ফার্স্ট লাইন অ্যাসেন্ডিং লাইনে তারা ছেলে মেয়ে নাতি নাতনি হচ্ছে ডিসেন্ডিং লাইনে ইউর স্টেট তোমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? কিন্তু ভাই জামাইও কিন্তু ডিরেক্ট ফ্যামিলি মেম্বার নয়। এবং জামাইদের আনতে গেলে পুত্রবধূকে আনতে গেলে ওই যে বললাম প্রায়র ডিপেন্ডেন্সি প্রায়র, এটা তুমি কখনোই স্যাটিসফাই করতে পারবে না। রাজা ভাই, আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো, আমরা ছোট একটা ব্রেক আমরা বলবো। আমাদের আসলে ইইউ এর আমি জানি যে দুটো আপডেট আছে এবং এটা একটু বার্নিং কিছু পয়েন্ট আছে, দুঃখজনক আপডেট আছে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ইতিমধ্যে আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আজকের প্রোগ্রামের গেস্ট যিনি আসেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আপনাদের বিভিন্ন ফ্যামিলি লিটিগেশন অ্যাসাইলাম সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্নের জবাব। আমরা আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আপনাদের প্রশ্ন উত্তর নিব। এর ফাঁকে আমরা যথারীতি সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেই সামান্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েই আমরা আবারও আপনাদের মাঝে আপনাদের প্রশ্ন উত্তরে ফিরে যাব। রাজা ভাই, আমরা বিশেষ করে যে বিষয়টা আপনি বলছিলেন যে কিছু ইইউ সংক্রান্ত কিছু আপডেট আমি দিতে চাইছিলাম। রিসেন্ট টাইমে খুবই আন্তর্জাতিক বিশ্ব খুব উত্তপ্ত, বিশেষ করে আমরা কি বিশ্ব নিয়ে কি কথা বলবো? জি, এটা তো আবার তোমার খুব প্রিয় সাবজেক্ট, নোবেল প্রাইজ সংক্রান্ত বিষয়। নোবেল প্রাইজ হয়তো ট্রাম্প পেয়েও যেতে পারে, জি, কারণ অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে। বাহরাইন তারা মিডল ইস্ট দিচ্ছে, ইসরায়েলের সাথে তারা, যেটা সবসময় এক ওয়েস্টার্নদের জন্য একটা ট্রাম্প কার্ড যে নোবেল প্রাইজ পাওয়ার জন্য অবশ্যই এবং এই মিডল ইস্টকে দেখিয়ে সেই মেনাচিম বেগিন থেকে শুরু করে সবাই, ইয়াসির আরাফাত, শিমন পেরেস সবাই পেলেন, আনোয়ার সাদাত পেলেন, সবাই পেলেন। হোয়াই নট যে মিস্টার ট্রাম্প কেন পাবেন না? এবং যেখানে আরব আমিরাত মেনে নিচ্ছে, বাহরাইন, সৌদি আরব বোধহয় একটু পিছনে আছে, এখন মরক্কোকে দিয়ে বোধহয় আগে করাবে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে তো আমাদের সৌদি যে ক্রাউন প্রিন্স আছে সে তো অনেক আগে থাকার কথা, কারণ সে সৌদি আরবে কিছু মডারেট যে এখন যেটা কালকে রাতে যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে যদি বাদশাহ সালমান যদি ইসরায়েলের সাথে
প্রচন্ড দহরম মহরম নাও করে, জি। তার ছেলে নিশ্চয়ই করবে। জি তো অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি যেটা হতে যাচ্ছে, যে এই যে 72 বছর ধরে মুসলমানেরা, আরবেরা যে যে প্যালেস্টাইনিদের অধিকার নিয়ে সংগ্রাম করছে, আল আকসা মসজিদ, জি। মনে করা যাচ্ছে এগুলো সব এখন ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলি আর জি। কোনো অংশই থাকবে না। তো এখন আমার যেটা কনসার্ন, যে আজকে কিছুদিন পরেই দেখা যাবে বলা শুরু হবে, যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি একটু সিনিক্যাল, যে মুসলমানরাই বলা শুরু করবে না না না, আসলে আল আকসা মসজিদ তো একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, এর সাথে ধর্মের কোনো বিধান নাই, জি। হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এবং দেখা যাবে যখন একটা পর্যায়ে এই মদিনাও কিন্তু দাবি করে বসবে ইসরায়েল, কারণ এক জি। সময় তুমি জানো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাতে কিন্তু অনেক না, আর ঈদের মক্কা বাস শরীফ করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের তখন এর আগেই মূর্তি পূজা করতে একটা গ্রুপ, ওই না, আমলে। এখন প্রশ্ন হচ্ছে তো তখন তখন তারা ওই বলবে, গ্রুপও আবার তখন বলবে তারা যে বলবে এখানে মক্কা আমাদের ছাড়া, রাইট আছে। হ্যাঁ, মক্কা ছাড়া আসলে মুসলমানদের কোনোটাই জি। আসলে কোনো ধর্মীয় স্থান নাই, এবং দেখা যায় মুসলমানরা মেনেও নিবে। জি তো এই যে একটা মুসলমানদের এই যে একটা বিষয়, এবং যেটা খুবই দুঃখজনক, যে আমাদের নিজেদের ভিতরে কোনো একতা নাই। জি। এবং তুমি তো আমার চেয়ে একটু ভালো করেই এগুলো তুমি জানো, নিজে জি। তোমার যে ইসলামিক স্টাডির যে ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে কোরআনে একটা পরিষ্কার আয়াত আছে যে হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ জি ডু নট গেট স্ট্রংলি। জি তো এইখানে মুসলমানদের ভিতরে আমাদের সম্পূর্ণ উল্টো, কিভাবে আমরা ডিভাইডেড হতে পারি, এটা নিয়ে সবচেয়ে বেশি পাগল। এই মসজিদে যদি এক কথা বলে, ওই মসজিদে আরেক, এই মসজিদের ইমাম সাহেব এক কথা বলবে, ওই মসজিদের ইমাম সাহেব আর কথা বলতে হবে, এবং জি। দুজনের মধ্যে মারামারি। জি। এবং আমরা এখানেও জানি যে লুটনরা কোথায়, মসজিদের মধ্যে এত মারামারি যে পুলিশকে এসে একবার মসজিদে বেশ কয়েক বছর আগে তালা মেরে রাখতে হয়েছিল। তো এই ধরনের সমস্যা আমাদের মধ্যে আছে, জি। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে প্যালেস্টাইনিদের এই কজ, আল আকসার এই কজটা এখন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যেতে বসেছে, জি সম্পূর্ণভাবে। তো যাই হোক আর কি, সেই ক্ষেত্রে তো রেজা ভাই, যদি ট্রাম্প প্রশাসন আবার চলে আসে, ট্রাম্প প্রশাসনের আসার সম্ভাবনা- অনেক কারণই রয়েছে, জি। এবং অনেকেই তাকে ভোট দিবে। এর পিছনে কারণ হচ্ছে যে আমেরিকাতে, তুমি যদি জানো, এটা মনে রাখতে হবে, আমেরিকাতে যে জুইশ লবি খুবই স্ট্রং, জি। প্রায় 60 লক্ষের মতো জু সেখানে বসবাস করে, ইহুদিরা বসবাস করেন। তারপরে আমেরিকাতে তাদের যে চার্চ, যেটা খুবই স্ট্রং, সেই চার্চের 7 কোটির উপরে মেম্বার, তারা কিন্তু বিশ্বাস করে যে জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট আবার আসবেন, এবং যীশু খ্রিস্ট আসবেন, এবং যেহেতু বাইবেলে বলা হয়েছে যীশু খ্রিস্ট যখন আবার আসবেন, তখন তিনি তার পূর্বপুরুষ কিং ডেভিডের সিংহাসনে বসে তিনি শাসন করবেন। জি। এবং তারা বলছে যে ওই সিংহাসনটা কোথায় রাজা ভাই? সেটা হচ্ছে ইসরায়েলে। ইসরায়েল। তো ইসরায়েল বলে যদি কোনো স্টেট না থাকে, তাহলে তো কোথায় আসবেন? তাহলে কিভাবে তিনি আসবেন? কোথায় আসবেন? অতএব তারা চাইবে ইসরায়েল বলে একটা স্টেট থাকতে হবে, সেই স্টেট থাকলেই একমাত্র জিসাস ক্রাইস্ট আবার ফিরে আসতে পারবে, অ্যান্ড দেন ফ্রম দেয়ার হি ক্যান রুল ফ্রম দ্য থ্রোন অফ কিং ডেভিড। জি এটা তাদের ব্যাপার। তো এই কারণে তারা স্ট্রংলি সাপোর্ট করবে এনি স্টেপ যেটা নেবে ট্রাম্প। জি। আবার দেখো, এখানে যে আরব বিশ্বের ভিতরে যে এই যে তাদের যে সংকীর্ণ যে ব্যাপারগুলি রয়েছে, তারা কেন এরকম পাগল হয়ে যাচ্ছে, তারা হচ্ছে দুটো। তারা কি করছে, একদিকে তারা বলছে যে আমরা ইরানকে ঠেকাবো, চাইতে হবে। জি। ঠেকাতে হবে, ইরানকে কোনোভাবে দেওয়া যাবে না। জি। কারণ কালকে যদি কোনো কারণে ইরানিয়ান সৈন্য যদি ইসরায়েলিকে নামে, তো সবচেয়ে আগে ইসরায়েলকে রক্ষা করার জন্য সৈন্য পাঠাবে সৌদি আরব। সৌদি আরবের সৈন্য পাঠাবে। জি আরেকটা কি প্রবলেম বলতো, তারা দেখতে পাচ্ছে টার্কি, Rising নন star, আরব জি। কান্ট্রি, তার এত বড় সাহস যে তারা কেন ইসলামের নেতৃত্ব নিতে চাচ্ছে, জি অতএব এরদোগানকেও আটকাতে হবে। আটকাতে দেখো, হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তুমি যে জো বাইডেনকে সমর্থন দেবে, জো বাইডেন কিন্তু বলেছেন যে তার কাজ হবে এরদোগানের সরকারের পতন ঘটানো। এবং পাশাপাশি তারা তো জো বাইডেন ইনডাইরেক্টলি যেটা ইহুদি লবি যেটা আছে, সেই ইহুদি লবির সাথেও তার খুব স্ট্রং কানেকশন। এবং তুমি জানো যে আমাদের বাংলাদেশের উপরেও কিন্তু প্রচন্ড চাপ আছে জি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার স্বীকৃতি জন্য। দেওয়ার ক্ষেত্রে। এবং এখানে বলা হয়েছে যে ইসরায়েল যদি স্বীকৃতি দেয়, তাহলে বাংলাদেশ অনেক ধরনের অ্যাডভান্টেজ পাবে। না, সেক্ষেত্রে তো আমরা আমেরিকা থেকে। দেখছি যে এখন আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়ার যে সামরিক টেকনোলজিক্যাল যেই সাপোর্টগুলো, সেই সাপোর্টগুলো কিন্তু ইনডাইরেক্টলি এখন ইসরায়েল কিন্তু দিচ্ছে। এবং একই রকমভাবে আমরা এর আগে কিন্তু এই অনুষ্ঠানে একবার বলেছিলাম যে বাংলাদেশে অনেক সমস্যা থাকলেও আমরা কিন্তু মোটামুটি কূটনৈতিকভাবে অনেক সাফল্য অর্জন করেছি, এবং আমরা খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছি। জি। এবং এই ব্যাপারে আমরা অবশ্যই রাজা ভাই, সরকারের আপনি প্রশংসা করব। যে কথাটা বলছেন, স্টিল কিন্তু জি। সরকার এই ব্যাপারে কিন্তু নমনীয় হয় না। আপনি রিসেন্ট যেই বিষয়টা নিয়ে খুব এখন তোর চলতেছে, সেটা হচ্ছে যে তিস্তা যেই বাঁধ যেটা
প্রপোজড যে তিস্তাবাদ, যেটাকে চায়না গভর্নমেন্ট বলছে যে তারা ইনভেস্ট করবে এবং তারা স্পন্সর করবে। তো এই বিষয়টা নিয়ে আপনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উনি আমাদেরকে কোভিডের যেই টিকা, ওই টিকা নিয়ে আসছেন, আসলে বিহাইন্ড দ্য সিন যে কথাটা আসছে লেখালেখি বিশ্লেষকরা বলছেন সেটা হচ্ছে যে তাদের এটা আসলে তাদের জন্য একটা বড় একটা আঘাত যে বাংলাদেশ গভর্নমেন্ট ইনডাইরেক্টলি হয়তো কনসেন্ট দিয়ে দিয়েছে চায়নাকে এই ক্ষেত্রে এই প্রকল্পটা যদি হয়ে যায় তাহলে যে আমাদের যে আমরা যে ফারাক্কার যে বিষয়টা ওইখান থেকে কিন্তু বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একটা রিস্কিও হবে। এখানে আসলে এটা আরেকটু ব্যাপকভাবে দেখতে হবে, যেটা হচ্ছে কি যে বাংলাদেশের সাথে চায়নার যে বিজনেসের যে ডিলিংগুলি আছে, স্পেশালি যে আর্মি মিলিটারি যে প্যাক্ট আছে, এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ভারতের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী এখনও কিন্তু অনেক বেশি ভারত বিরোধী একটা মনোভাব তারা কিন্তু পোষণ করে, এটা কিন্তু তারা স্বীকারও করে। ভারতের পত্রপত্রিকা তারা সাধারণ জনগণও কিন্তু একই অবস্থা, জনগণের চাইতে সামরিক বাহিনীর ভিতরে আমরা জানি যে বলা হয় যে ভারতের ইন্টেলিজেন্স সার্ভিস র কাজ করছে, এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামরিক বাহিনীর ভিতরে একটা ভারত বিরোধী একটা মনোভাব তীব্রভাবে কাজ করছে। এখন এখানে যে চায়না বাংলাদেশকে যে তিস্তাটা দিয়ে নিয়ে যেটা দিচ্ছে এবং বাংলাদেশকে তারা যে পায়রা সমুদ্র বন্দর তৈরি করার ব্যাপারে তারা হেল্প করছে, শুধু তাই না, তারা ডিপ সিতে তারা বাংলাদেশকে হেল্প করবে এবং তারা সেখানে বাংলাদেশকে সামরিকভাবে তারা কিন্তু সাহায্য তারা কিন্তু করছে। এখন এখানে সমস্যা হচ্ছে এই যে আমেরিকা এই মুহূর্তে কোভিড-19 পরে আমরা যেমন দেখেছি যে দ্বিতীয় বিশ্বের পরে, যুদ্ধের পরে আমরা দেখেছি ওয়ার্ল্ডে দুটো সুপার পাওয়ার দাঁড়ায় গেল, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা। এখন দেখা যাচ্ছে যে এই কোভিড-19 পরে চায়না অ্যান্ড রাশিয়া মিলিতভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এবং আমরা কিছুদিন আগে দেখলাম চীন সমুদ্রে কিভাবে চায়না 4টে মিসাইল ফায়ার করে দেখিয়ে দিল যে তারা কাউকে পরোয়া করে না। এটা আমেরিকাকে খুব ভীতকর করে দিয়েছে, ভীত করেছে ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়াকে এতদিন ধরে আমেরিকা তাকে শানাচ্ছিল যে তুমি চায়নার বিরুদ্ধে লাগো, আমরা আসছি। যখন দেখা যাচ্ছে দখল করে ফেললো, যখন তাদেরকে এইভাবে তারা মার খাচ্ছে, তখন আমেরিকা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। তো ফলে ইন্ডিয়া এখন খুব একটা বিপদ সংখ্যক অবস্থা আছে। এবং তুমি যেটা বলে তিস্তা এবং অন্য একটা ঘটনা নিয়ে, যেটা নতুন যে ঘটনা, যেটা আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতে আমরা দেখছি না, এটা হচ্ছে কি যে পশ্চিম বাংলা এবং আসামের যেটা বাংলা ভাষাভাষী যেটা বোরাক, তাদের ভিতরে যে অ্যান্টি হিন্দি যে একটা মনোভাব জেগেছে, সেটার কারণে অনেকের মধ্যে একটা ভয় লাগছে, কারণ তারাও কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছে। এবং এটা তারা কি বলছে এখন, খুব সুন্দর ব্যাপার, বাংলাদেশ আর কি অবশিষ্ট বাংলাদেশ। তারা কিন্তু এখন পশ্চিম বাংলা আর বারাককে ওইভাবে তারা বলছে না, তারা পশ্চিম বাংলা আর বরাক বাংলাকে এখন তারা বলছে অবশিষ্ট বাংলাদেশ। অর্থাৎ চিন্তা ভাবনা করে দেখো, তারা কিন্তু একটা বৃহত্তর বাংলাদেশের কথা কিন্তু বলছে। দুঃখজনকভাবে আমাদের দেশে ওরকম রাজনৈতিক নেতৃত্ব নাই যেটা নিয়ে কেউ কথা বলতে পারবে। এই কারণে তারা একটা পরিকল্পনা করেছে যে পশ্চিম বাংলাকে তারা 3 টুকরো করবে। ঠিক আছে, তারা গোর্খাল্যান্ড বলে একটা প্রদেশ করবে এবং তারা বর্ধমান, আসানসোল, মেদিনীপুর ওই অঞ্চলটিকে নিয়ে পূর্ব বিহার বলে আরেকটা প্রদেশ করবে এবং অবশিষ্ট বাংলাকে তারা পশ্চিম বাংলা হিসেবে রাখবে। এই জন্যে ওখানে একটা প্রচণ্ড ধরনের আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। তা আমরা এই রাজনীতিটাও কিন্তু আমাদের জন্য একটা প্রচণ্ড একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদি না আমরা এ ব্যাপারে সতর্ক হই, আমরা মনে করি যে ওপার বাংলাতে যে কোনো ধরনের বাঙালি জাতীয়তাবাদের নিয়ে যে কোনো ধরনের আন্দোলন, সেই ক্ষেত্রে সেটা একটা এফেক্ট আমাদের জাতীয়তাবাদের মধ্যে আছে, পুরোপুরি সমর্থন দেওয়া উচিত আমাদের। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমরা দুইটা কল পরে আমরা প্রি কলার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা ওয়েট করে এতক্ষণ ধরে আমাদের ওয়েট করে আছেন, আপনাদের কল নিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আপনাদের মাঝে। আমরা অ্যাজ উই প্রমিসড আমরা চেষ্টা করি মাঝে মাঝে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেটা আমাদের সামগ্রিক লাইফস্টাইলের উপর একটা এফেক্ট থাকে। সবাইকে আবারও ধন্যবাদ আমাদেরকে আগ্রহের সাথে শোনার জন্য। আমরা দেখছি এখন কে লাইনে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনার ওয়েট করার জন্য ভাইয়া। আপনার প্রশ্নটা করুন। ভাই এই যে ইউরোপিয়ানের বিষয়ে আমি জানতে চাইছিলাম, তো উনি কি কোর্টে অ্যাপিল রেখে আপনার ভলিউমটা ডাউন হয়ে গেছে হঠাৎ করে, আপনি একটু এখন শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে, জি জি।
ইউরোপিয়ানের বিষয়ে যদি উনি কোর্টে হিয়ারিং রেখে উনি কি আবার নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে ওনার আম্মা আব্বা যেটা হবে ভাইয়া ওনাকে অ্যাপ্লিকেশনটা উইথড্র করে মানে কোর্টে ইয়েটা উইথড্র করে ওনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি বলেন ভাই। যেটা হয়েছে যে ওনাকে হয়তো উইথড্র করা লাগতে পারে, তো সেটার জন্য হবে কি আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মে আপনি দেখবেন এটা আপনাকে লিখতে হবে, যদি তারা আপনাকে অ্যাডভাইস করে তাহলে আপনাকে এটা হয়তো উইথড্র করা লাগবে। তো আমি যেটা আগে আপনাকে বলেছি যে যেহেতু এটা একটা কমপ্লিকেটেড, এটার জন্য ওনার স্পেশালাইজড অ্যাডভাইস নেওয়া উচিত এবং সেই অ্যাডভাইস নিয়ে ওনাকে প্রসিড করা উচিত। আমরা যেহেতু ওনার পুরো কাগজপত্র আমরা দেখে নেই, ফলে আমাদেরকে ডাইরেক্টলি মানে ইয়েস কি নো এটা বলা কঠিন হয়ে যাবে, কারণ যারা ওনার কেস নিয়ে ডিল করছে তারাই ওনাকে ব্যাপারে ভালো গাইডেন্স দিতে পারবে। কিন্তু আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম যে ইট কুড বি এ গুড আইডিয়া যে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান করা, কারণ যেহেতু এখনকার অ্যাপ্লিকেশানগুলোতে আমরা জানি যে ওই রিকোয়ারমেন্টটা আর নাই, আপনার রেগুলেশনে আছে কিন্তু আপনার ইয়েতে নাই, কী বলে ওর নাম, তাদের যে ফর্মে অ্যাপ্লিকেশন যে ফর্মটা তারা এখন ইউজ করছে ওই ফর্মে নাই। এবং এটা আমার ধারণা যে 31শে ডিসেম্বরের পরে যেহেতু আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা হয়তো একটা কনসেশন দিয়েছে, কিন্তু যখন আপনি কোর্টে যাবেন কোর্টে কিন্তু ওই ল অনুযায়ী ওই পলিসি অনুযায়ী কিন্তু তারা হয়তো কেসটা দেখবে। এই জন্য স্পেশালাইজড অ্যাডভাইস সিক করেন আপনারা। ধন্যবাদ। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি ধন্যবাদ। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। হ্যাঁ, আমার দুইটা কোয়েশ্চন ভাইয়া। জি যে বলুন। যে আমার একটা বাইর খাদ আসছে, এখনো আসে নাই। সরি, কি আছে ভাইয়া? আপনার প্রশ্নটা একটু করুন ভাই, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, জি বলেন। ভাই আমি ফেব্রুয়ারির 22 তারিখে আমার আপিল ছিল, আমি উইল করছি ফেব্রুয়ারির 22 তারিখ। জি, লাস্ট ফেব্রুয়ারির 22 তারিখ জি কোর্টে উইল করছি। জি, এখনো আমার আর খালি যে উইল করছি ওই ইমেলটা আইছে, এখনো আর আমার কোনো কাগজ আসে নাই ভাই। জি, আপনি যেটা করেন ভাইয়া, আপনি চিঠি পাঠান, দুই জায়গাতে আপনি চিঠি পাঠাবেন। আপনি হোম অফিসের যে প্রেজেন্টিং অফিসারের ইউনিট ছিল যেখান থেকে তারা আপনার কোর্টে গিয়েছিল, সেখানে একটা চিঠি পাঠান, আর ওটার কপি পাঠান যেখান থেকে আপনার অরিজিনাল ডিসিশনটা এসেছিল। তাদেরকে আপনি বলেন যে আমার তো অ্যাপিল, আমি জয়যুক্ত হয়েছি, জয়লাভ করেছি, আমার অ্যাপিলটা তোমরা কার্যকরী করো। এটা হতে পারে যে কোভিড-19 কারণে, কারণ এমনিতেই তাদের 3 মাস হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জন্য বেসিক টাইম তারা নেয়, এবং আপনার এটার কারণে আমার ধারণা যে তারা হয়তো বা এই ব্যস্ততার কারণে এবং এই কোভিড-19 কারণে তারা হয়তো এটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। তো আপনি ওদেরকে ওই দুই জায়গাতে আপনি চিঠি দিয়ে দেবেন, যেটা আমি বললাম, প্রেজেন্টিং অফিসার ইউনিট যারা আপনার কেস নিয়ে ডিল করেছিল কোর্টে, আর যেখান থেকে আপনার অরিজিনাল ডিসিশনটা এসেছিল সেই কেস ওয়ার্ক ইউনিটে। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো, আমাদের কলারটা ড্রপ হয়েছে। আমরা রেজা ভাই, আমরা রিভিউ এই ফাঁকে আমরা যদি একটু আপডেট নিয়ে আলোচনা করি। আমি যে দুটো আপডেটের কথা বলছি, তার একটা আপডেট হচ্ছে এই যে জামব্রানো কনসেশন। তুমি জানো যে জামব্রানো কনসেশন এটাকে ডেরিভেটিভ রাইট। তুমি যদি কারোর কেয়ারার হও এবং যদি সে ব্রিটিশ সিটিজেন হয় এবং তোমার যদি কেয়ারের অবস্থা এমন হয় যে তুমি চলে গেলে সেই কেয়ার যার জন্য তুমি কেয়ার করছো তাকেও তোমার সাথে চলে যাওয়া লাগবে, সেক্ষেত্রে তুমি এখানে ডেরিভেটিভ রাইটে তুমি। আমি একটু কলটা একটু নিয়ে নিই, তারপর আমরা আলোচনা করি। কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি কলার, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ফ্যামিলি ট্যুরে আমার ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছি কাপল অফ উইকস অ্যাগো। এখন আমি হোম অফিস থেকে কোনো ধরনের বায়োমেট্রিক লাইক অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো কিছুই পাইনি। আমি আমার সলিসিটরকে ফোন করেছি, সে বলেছে যে
Home Office gonna give her email to on her email address, so I have to wait. So I don't know. I'm confused whether like it is correct information or not, and like I'm panicking. I don't think there is any reason for you to panic. You just have to wait because of this COVID-19. I'm sure when you submit your application, you receive an email and they said that they will contact you. So you have to wait for them to contact you. Oh, okay. So You're not the only one, through sister. my You're not the solicitor. only one. There are tens of thousands of people are in the queue. So you will soon get an email, and in that email, you will be given an option either to download an apps, and then they will use your previous biometric details, or they will give you an option that do you want to wait for a face-to-face appointment. So you will be given an option, and it's only 2 weeks. 2 weeks is nothing. We have people who applied in February. They only got their appointment last month. So I don't think it's a big problem. Okay, but I'm just panicking because like I'm on benefits. So, but on my biometric residence permit card, my visa is gonna expire next year, 13th of September. But on my letter from the Home Office saying I have to apply every 2.5 year. So, like every like 2.5 year already finished. That's why I applied. But I'm just thinking if I don't receive any response from the Home Office. Now, what will happen that if you get your solicitor to write a letter explaining the situation and also giving a copy of your submission where it says that the Home Office will contact you and give it to the benefit agency, I'm sure they will understand. Okay, I will tell my solicitor. Thank you so much. You're welcome. Thank you, sister. I think better you just keep contact with your solicitor anyway, and the solicitor will update you. রেজা ভাই, যে বিষয়টা ওই একই প্রশ্নই তো আমরা বারবার বলছি, আসলে এখানে তো প্যানিক হওয়ার বা আমার মনে হচ্ছে যে বেনিফিট যে অফিস, দে ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, তারা তো অ্যাক্টিভ ফলো করা ছাড়া, কারণ তারা তো কোনো প্রম ডিসিশন নিতে পারবে না এই বিষয়ে, কারণ যেহেতু এখানে তাদেরও করার কিছু নাই, আমরা সবাই একটা জায়গায় স্টাক হয়ে আছি। তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদেরকে সাজেস্ট করব যে তাদের যে কনসার্ন কন্ট্রাক্টিং সলিসিটর আছে তাদের সাথেই যোগাযোগ রাখার জন্য। রাজা ভাই, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার এসে আমরা আমাদের যে আপডেটটা অবশ্যই দিব। প্রিয় কলার, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আপনাদের প্রশ্ন এবং প্রশ্নোত্তর পর্বে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম আপনাদের এই বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের জবাব নিয়ে, এবং পাশাপাশি চেষ্টা করছিলাম সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। এই আপডেট নিয়ে আছেন এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আপনারা যখনই আপনাদেরকে কোনো প্রশ্ন করবেন, আমরা আবার রিকোয়েস্ট করছি, যেহেতু আমাদের সময় অনেকটা সীমিত থাকে, আপনারা সরাসরি আপনাদের প্রশ্নটা করবেন এবং প্রশ্ন করার সময় আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন। প্রশ্নটা যতটুকু ছোট করতে পারেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা আজকের প্রোগ্রামে কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করবো রাজা ভাই, যেহেতু আমাদের সময় আসলে জাম্বরন নিয়ে যে কথা বলছিলাম, যে জাম্বরন যে কনসেশন যেটাতে, সেটা কি জাম্বরন কনসেশনে যেটা হতো, এটা হচ্ছে 2016 এর রেগুলেশন 16, যেটা রেগুলেশন ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেশনসের। সেখানে আমরা যেটা দেখেছি যে কেউ যদি ব্রিটিশ কারোর কেয়ারার হয়, এমন একটা সিচুয়েশন হয় যে ওই কেয়ারার চলে গেলে যে ব্রিটিশ সিটিজেন সে দেশে থাকতে পারে না, তাকে চলে যেতে হবে, তাহলে তাকে ডেরিভেটিভ রাইট হিসাবে তাকে থাকার পারমিশন দেওয়া হতো, 5 বছর দেওয়া হতো। এই ডেরিভেটিভ রাইট কিন্তু কখনোই সেটেলমেন্টে যেত না। এর সাথে যেমন আরও জড়িত আছে সুরিন্দর সিং চেন, এই ধরনের কেসগুলি জড়িত আছে, যেখানে সম্পূর্ণ প্রশ্ন সেটেলমেন্টে যেত না। মেইন হচ্ছে এই যে 5 ইয়ার্স উনি ভিসাটা পেলেন, তাহলে আফটার 5 ইয়ার্স হি ক্যান নট অ্যাপ্লাই সোললি অন দ্য বেসিস অফ তার যে এই 5 ইয়ার্স যে লিভ টু রিমেইন, আবার 5 বছর এভাবে আবার 5 বছর মিন্স হচ্ছে আফটার হাউ মেনি ইয়ার্স হি ক্যান আফটার 5 ইয়ার্স আবার 5 ইয়ার্স
জি। কিন্তু জাম্বারানো কনসেশনে কোনোদিনই সেটেলমেন্টে লিড করতো না। ইজ লিডিং টু হিজ লফুল 10 ইয়ার্স লফুল রেসিডেন্স। এখানে 10 ইয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউ আর নট লিভিং আন্ডার ইমিগ্রেশন রুলস। তাহলে কি সে তো যখনই এই রাইটে ঢুকলো তার মানে সে কি তার জেনারেল ইমিগ্রেশন রুলস থেকে তুই ভালো করে জানো যে 10 ইয়ার যে লফুল রেসিডেন্সে কিন্তু ইউ এটা অটোমেটিক্যালি ইনক্লুড করা হয় না। এখানে সেক্রেটারি অফ স্টেট হ্যাজ গট এ ডিসক্রিপশন, তিনি ইচ্ছা করে এটাকে কাউন্ট করতে পারে। এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। কিন্তু সাধারণত 10 ইয়ার রেসিডেন্স হতে হবে আন্ডার ইমিগ্রেশন রুলস, ঠিক আছে? তো এখানে সেক্রেটারি অফ স্টেটের একটা ডিসক্রিপশন আছে, ইচ্ছা করলে উনি এটাকে কাউন্ট করতে পারেন, নাও করতে পারেন। আচ্ছা, জাম্বারানোটা কিন্তু আমরা জানতাম যে কখনোই এটা সেটেলমেন্টে লিড করে না, এবং আমরা এটা নিয়ে টেলিভিশনে কথা বলেছিলাম। এবং যখন এই ব্রেক্সিটের আগে যখন আমরা তারা অ্যাপেন্ডিক্স পাবলিশ করলো, তখন আমরাই কিন্তু টেলিভিশনে আপডেট দিয়েছিলাম যে খুব খুশির ব্যাপার, তারা বলেছে যে তারা কি করবে, যারা ডেরিভেটিভ রাইটে যারা আছে এদেরকেও সেটেল স্ট্যাটাস বা প্রি সেটেল স্ট্যাটাস দেবে। এটা নিয়ে আমরা খুব খুশি হয়েছিলাম। তুমি এখন ওই দেখো অ্যাপেন্ডিক্স ইউতে কিন্তু পরিষ্কারভাবে জাম্বারানোর কথা কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে। কিন্তু ইন প্র্যাকটিস কি হচ্ছে? প্র্যাকটিস যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বহু জাম্বারানো কেয়ারদের অ্যাপ্লিকেশনকে রিফিউজ করা হচ্ছে। বলা হচ্ছে রিফিউজ ইন দ্য সেন্স হচ্ছে প্রাইমারি অ্যাপ্লিকেশনে রিফিউজ করা হচ্ছে, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন। জি, সেখানে বলা হচ্ছে যে তোমার আগে ইমিগ্রেশনের রুলের মধ্যে বা অন্যান্য গ্রাউন্ডে তুমি দেখো তুমি আগে কোয়ালিফাই করো কিনা, আগে ওই অ্যাপ্লিকেশনগুলো করো, তারপরে এটা কিন্তু একেবারেই ইটস নট রাইট। এবং বহুত অ্যাপ্লিকেশন খুব ডিলে করা হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে যে 2018 আগস্টের পরে 7200 এ ধরনের অ্যাপ্লিকেশন করা হয়েছে ডেরিভেটিভ রাইটে। তার মধ্যে মাত্র 2900 অ্যাপ্লিকেশনের একটা ডিসিশন দেওয়া হয়েছে, বাকিগুলো এখনো। তার মানে হচ্ছে 5000 এর মধ্যে। এবং আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে ওভারঅল তোমার 61% অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে। সেক্ষেত্রে রিফিউজের ওরা মেইন গ্রাউন্ডটা কি দিচ্ছে আমাদের? কি বলছে? ওরা বলছে যে তোমাকে ইজ নট লিডিং টু সেটেলমেন্ট। তোমাকে আগে দেখতে হবে তুমি ডোমেস্টিক লতে তুমি কেন কোয়ালিফাই করতে পারো না। দ্যাট মিন্স তোমার হিউম্যান রাইটসে, ওকে, ইমিগ্রেশন রুলসে অথবা এখন তো তুমি জানো ইমিগ্রেশন রুলসে সবই তো হিউম্যান রাইটস সবই ইমিগ্রেশন রুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এটা কিন্তু তোমার জন্য একটা এক্সট্রা হার্ডল, কারণ তুমি জানো যে লতে অ্যাপ্লিকেশন করলে কোনো পয়সা লাগে না, একটু ইজি যে আমাদের। আর এখানে তো তোমার প্রচুর পয়সা লাগে, প্রচুর সাবমিশন করা লাগে। এবং এটা আমি মনে করি যেটা ওই যে মানে সরকার নমনীয় হয়ে এখন আবার একটু যে ডিফিকাল্ট হওয়া শুরু। না, যেটা নর্মালি হয় সেটা হচ্ছে কেউ একজন ডেরিভেটিভ রাইটে তো অনলি যায় যখন দেখা যাচ্ছে তার, আমরা যেটা দেখি নর্মালি ইমিগ্রেশন রুলস বা ওখানে তার যেই অবস্থাটা একটু স্কুইজ হয়ে গেল, এই জন্য সে হয়তো অনেক সময় বেটার অপশনের জন্য সময় চলে যায়। ধরো মানুষ মানে ইমিগ্রেশনের লতে কেন যায়? লতে যায় এই জন্যে যে লতে ধরো ফর এক্সাম্পল ফ্লেক্সিবল কিছুটা, না তোমার রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে খুবই কম। ধরো তুমি যদি লতে তুমি যদি তোমার স্পাউস আনতে চাও, লাইফ ইন দ্য কি বলে তুমি ইংলিশ টেস্ট লাগে না, মেইনটেনেন্স লাগে না, অ্যাকোমোডেশন লাগে না, ভেরি ইজি। তো এই জন্যে মানুষ নানা কারণে তারা ইচ্ছা করলে তারা ইউতে যায়। এবং এমনকি ইউতে কেউ পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়ার পরেও, ইউতে কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়ার পরে তোমার কিন্তু দুটো অপশন আছে। পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়ার পরে তুমি ইচ্ছা করলে সেটেল পার্সন হিসাবে তুমি ইমিগ্রেশনের রুলের আন্ডারে 18,600 দেখিয়ে তুমি যেমন স্পাউস আনতে পারো, আবার সেটেলমেন্ট থাকার পরেও কিন্তু তুমি নিজেকে নাগরিক ক্লেম করে তুমি কিন্তু ওইটাকে তুমি সার্কামভেন্ট করতে পারো, ওই লটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে তুমি কি করতে পারো, তুমি ইমিগ্রেশন তুমি ইউরোপিয়ান ল আন্ডারে। তারপরে হচ্ছে কি একজন সেটেল পারসন, যে এরকমই কোশ্চেন আসে মাঝে মাঝে যে আমি সেটেল পারসন, কিন্তু আমি কি আমার ওয়াইফকে আমার এই যে ইউরোপিয়ান ল আন্ডারে আনতে পারবো কিনা, যদি সে ইউ সিটিজেন হয়ে থাকে। তুমি ব্রিটিশ সিটিজেন হয়ে তো তুমি আনতে পারছো না। না এরকম যদি হয়, অনেকে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, সে হচ্ছে এখন সেটেল হয়ে গেল ইউ ল আন্ডারে। রিসেন্টলি যেটা হচ্ছে খুব কমপ্লিকেটেড বিষয়গুলো, সে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, সে হচ্ছে 5 বছরও স্টে করে না ওই ভিসাতে, 3 বছর পরে সে সেটেলমেন্ট, এখন যে সেটেল স্ট্যাটাসে অ্যাপ্লাই করলো তার সেটেলমেন্ট কার্ড চলে আসছে। এখন তার কোশ্চেন হচ্ছে যে সে কি এখন তার ওয়াইফকে আনতে পারবে কিনা? না সে আনতে পারবে, কিন্তু ইমিগ্রেশনের রুলে সে কিন্তু ইউতে পারবে না, কারণ সে নিজে তো সে ইউ সিটিজেন না। একটা জিনিস সবসময় লোকেরা ভুলে যায়, ইউ এর ফ্যামিলি মেম্বার কিন্তু ইউ সিটিজেন না। টিটি রাইট কিন্তু ফ্যামিলি মেম্বার এক্সারসাইজ করছে না,
করছে মেল অ্যাপ্লিক্যান্ট। মেল অ্যাপ্লিক্যান্ট। অতএব আমি 5 বছর পেলাম কি সেটেলমেন্ট পেলাম, আই ডু নট বিকাম এন তার মানে হচ্ছে যে ওই জায়গাতে যদি একজন সেটেল মানে যে যার ইউ পাসপোর্ট আছে সে যদি আনতে চায় তার ওয়াইফকে, যার ইউ সেটেলমেন্ট, যার ইউ পাসপোর্ট আছে, সে যদি সেটেল হয়ে যায় জি তাহলে সে স্টিল নিজেকে ইউ করতে পারে। এমনকি সে ব্রিটিশ সিটিজেন হয়ে গেলেও হি ক্যান স্টিল ক্লেম হিমসেলফ টু বি এ ইউ সিটিজেন। ওকে রেজা, ধন্যবাদ আপনার। আমি ছোট্ট একটা আপডেট দিই। জি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে এই আপনি যেটা বলছিলেন যে এখন আমাদের ইউকে যেটা প্ল্যান করছে যে ব্রেক্সিট তো অলরেডি হয়ে গেছে, অফিসিয়ালি এখান থেকে বের হয়ে আসবে ইভেন যদি ইন্টারন্যাশনাল ল ব্রেক হয়, ওই বিষয়টা কি যেটা নিয়ে আমরা একটু কনসার্ন? কারণ তারা যেটা বলতে চাচ্ছে যে অনেকগুলি ক্ষেত্রে তাদের যেমন বিভিন্ন টিটি রাইট আছে, অনেক বর্ডার রাইট, অনেক বিষয়গুলো সেগুলি তারা কিন্তু তাড়াহুড়ো করে এখন বেরিয়ে আসবে। এর জন্য যদি অনেক ইন্টারন্যাশনাল কিছু রুল ব্রিচও হয়ে যায়, জি, তাতে তারা কিন্তু ইউ তো হুমকি দিল যে তারা এটার জন্য মামলা করবে, মামলা করবে। কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভেরি লিটল ক্যান বি ডান, বিকজ বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে বড় প্লাস পয়েন্টে কি জানো, তারা এই ইউর উপরেই তারা কিন্তু ম্যান্ডেট নিয়ে এবার ইলেকশনে তারা কিন্তু উইন করেছে। এর আগে যেমন তারা ইমিগ্রেশন ম্যান্ডেট নিয়ে, এবার ইমিগ্রেশন প্লাস ইউ ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু এসেছে। ফলে গভর্নমেন্ট এবং তারা যে ম্যান্ডেট পেয়েছে সেটা কিন্তু বহুত বছর কনজারভেটিভ কিন্তু পায়নি এরকম এত বেশি। সেকেন্ড যেটা আমি কিন্তু আতির বলে দিই, ধরো অনেকেই এই ইউ ল তারা কিন্তু বুঝতে পারে না। ইটালিয়ান সিটিজেন এদেশে এসে মনে করে অ্যাজ গুড অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, হুইচ ইজ নট। না, ডেফিনেটলি তারা কিন্তু নয়। যেমন একটা ইউ সিটিজেন কিন্তু এই দেশে এসে কখনো ব্রিটিশ আর্মিতে জয়েন করতে পারবে না, কিন্তু তুমি বাংলাদেশ থেকে এসে তুমি কমনওয়েলথ কান্ট্রি আমরা একজন এরকম, তুমি কিন্তু ভোটিং রাইট তোমার নাই। একটা বাংলাদেশ থেকে আসা একজনের কমনওয়েলথ সিটিজেন কিন্তু ভোটার রাইট আছে। এখন ইউ সিটিজেনরা মনে করে যে তারা আসলো, তারা এখানে বোধহয় কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। এটা কিন্তু ভুল। তুমি এদেশে সর্বোচ্চ থাকতে পারো 3 মাস। জি, 3 মাসের পরে তোমাকে চাইলে ব্রিটিশ গভর্নমেন্ট, আপনি যেটা বলছেন সেটা বলছেন আপনি কি আফটার না, আমি এখনকার কথা বলছি, হ্যাঁ প্রেজেন্টে বলছি। কেন বলছি, কারণ আমি যে আপডেটটা দিব এটা বুঝতে গেলে এই ব্যাপারটা বুঝতে হবে। 3 মাস পরে যদি তুমি এদেশে থাকতে চাও তবে তোমাকে টিটি রাইট অ্যাক্সেস করতে হবে। 5 ভাবে তুমি টিটি রাইট অ্যাক্সেস করতে পারো। একটা হচ্ছে বাই ওয়ার্কিং, একটা হচ্ছে বাই লুকিং ফর ওয়ার্ক, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড হয়ে, একটা হচ্ছে স্টুডেন্ট হয়ে, আর কি সেলফ সাফিসিয়েন্সি হয়ে। কিন্তু এই 5টার মধ্যে স্টুডেন্ট হলে এবং সেলফ সাফিসিয়েন্সি হলে তোমাকে কম্প্রিহেনসিভ সিকিউরিটি নিতে হয়। এটা কিন্তু আমরা জানি আমাদের বাংলাদেশের কমিটি কেউ কিন্তু নেয় না। প্রশ্ন হচ্ছে তুমি না নিলে তোমাকে কেউ ধরে বার করে দিচ্ছে না, কিন্তু যখন তুমি তোমার রাইটটা তুমি অ্যাসার্ট করো তখন তুমি আটকে দিচ্ছ। তাহলে এইটা কেন হচ্ছে? এবং যেখানে মজার ব্যাপারটা হচ্ছে এই, যারা এখানে স্টুডেন্ট ছিল বা যারা তাদের ওই 5 বছরের যে সেটেলমেন্টে যাওয়ার জন্য একটা পিরিয়ড তার হয় স্টুডেন্ট ছিল কিংবা সেলফ সাফিসিয়েন্ট ছিল, আমার একটা কোশ্চেন আছে এই বিষয়ে। তারা কিন্তু অলরেডি অনেকে পার্মানেন্ট রেসিডেন্সও পেয়ে গেছে। পাওয়ার পরে সেটেলমেন্টের ক্ষেত্রে যাওয়ার পরে সেটেলমেন্ট হয়ে গেছে, এখন তারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য গিয়েছে। তখন তারা 10 ইয়ার যে চেকিং করছে, সেখানে তারা বলছে যে তোমার ওই টাইমের ভিতরে 2 বছর তুমি স্টুডেন্ট ছিলে, তখন তোমার কমিউনিটি সিকনেস ছিল না, অতএব তুমি ইমিগ্রেশনের রুল তুমি ব্রিচ করেছো, অতএব ইউ হ্যাভ টু ওয়েট ফর 10 ইয়ার্স। এই কমিউনিটি সিকনেসের গ্রাউন্ডে ভুরি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন একজন এক্সপেরিয়েন্স শেয়ার করলো, উনি হচ্ছে যে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করলো, সেটেলমেন্টে কোন প্রবলেম করছে না, প্রবলেমটা হয়েছে অন্য কারণে, যে একজন সাপোজ একজন ভদ্র মহিলা সে সেটেলমেন্টে অ্যাপ্লাই করেছে, সে হচ্ছে যে তার ফ্যামিলির সাথে থাকে, বাট সে ফ্যামিলির নলেজের বাইরে সে যেটা করেছে সে আরেকজনকে স্পন্সর করেছে, মানে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, তাদের হয়তো সিক্রেট ম্যারেজ বা এই টাইপের আর কি, যে ফ্যামিলি অ্যালাউ করা নেই। তো এটা তো আগে হয়েছে ওইটা। এখন সে যখন তার ফ্যামিলির সেম রেসিডেন্স দেখিয়ে আবার সে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করলো অন্যান্য ফ্যামিলি মেম্বারের সাথে, তখন তাকে রিফিউজ করলো, বললো তুমি তো আগে যে তুমি ইন্ডিপেন্ডেন্ট একজন হিসাবে তুমি কিন্তু একজনকে স্পন্সর করছো, এবং ওই টাইমে হচ্ছে তোমার তো ওই যে কম্প্রিহেনসিভ সিকনেস যেটা, সেটা তোমার একবার ব্রেক হয়েছে, আবার তুমি নিছো, এই যে বিষয়গুলো, ওই গ্রাউন্ডে কিন্তু তাকে রিফিউজ করেছে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ধরো হাজব্যান্ড ওয়াইফ যদি একই দেশে থাকে, একই হাউস হোল্ডে না থাকে, স্টিল কিন্তু দে আর পার্ট অফ দ্য সেম ফ্যামিলি আনলেস দে গেট ডিভোর্স। কিন্তু বাচ্চা যদি বড় হয়ে চলে যায়, হাউস হোল্ড থেকে মুভ করে যায়, তাহলে কিন্তু সে হি ইজ নো লঙ্গার এ পার্ট অফ দ্য ফ্যামিলি। এক্স্যাক্টলি, ঠিক আছে? এইটা কিন্তু অনেকে বুঝতে পারে না। হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে তার আলাদা থাকছে, ওয়াইফ কিন্তু ঠিকই 5 বছর পরে যদি বিয়েটা ডিজলভ না হয়ে যায়, ঠিকই কিন্তু 5 বছর পরে সে কিন্তু
অ্যাপ্লাই করে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারে, জি ডিসপাইট দ্য ফ্যাক্ট যে তারা কিন্তু দে আর নট লিভিং টুগেদার, আনলেস তুমি দেখাতে পারো যে বিয়েটা ওয়াজ এ ম্যারেজ অফ কনভিনিয়েন্স। জি ইফ দ্য ম্যারেজ ইজ ভ্যালিড, ইভেন ইফ ইউ আর লিভিং সেপারেটলি স্টিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স। কিন্তু এই রুলটা কিন্তু প্রযোজ্য হয় না বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চা বড় হয়ে গেছে, যখন আসছে তখন বাচ্চার বয়স হলো 18-22 হয়ে গেছে, বাচ্চা মুখ করে গেছে, এখন কিন্তু বাচ্চা। রাজু ভাই, আমরা আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা আরো দুই একটা কল একটু নিয়ে নিচ্ছি। প্রিয় কলার, আপনাদের অসংখ্য ধন্যবাদ ওয়েট করার জন্য। আমরা দেখছি অনেকজন কলার আমাদের লাইনে আছেন, আমরা চলে যাচ্ছি সরাসরি কলারের কাছে। হ্যালো কলার, কে আছেন লাইনে? হ্যালো ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার প্রশ্নটা করুন, একটু কুইকলি করতে হবে। আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটা করুন। আপনার টিভি ভলিউমটা ডাউন করে আপনার প্রশ্নটা করুন। কলার, আপনার প্রশ্নটা করুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার, আমাদের নেক্সট কলার প্লিজ। হ্যালো নেক্সট কলার। কলার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যালো জি, আপনার প্রশ্নটা করুন, একটু কুইকলি করতে হবে, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার হাজবেন্ড, হ্যালো জি জি, আপনি বলতে থাকেন, আমরা শুনছি। আমার হাজবেন্ড ইদানিং কাল 1-2 বছর আগে উনি পেয়েছেন লিভ টু রিমাইন্ড, তারপর কি পেয়েছেন উনি? আমারও Leave to হয়েছে। remain। এখন আমি ওনার কাছ থেকে সেপারেট হইতে চাইতেছি, আমি কি পারবো? আমি আসলে জিনিসটা বুঝতে পারছি না, আপনি কি সেপারেট চাচ্ছেন তার কাছে? আপনি কি তালাক চাচ্ছেন নাকি আপনি কি চাচ্ছেন? আমি ডিভোর্স নিতে চাইতেছি আপনি সবসময় পারেন, আপনি আপনার এটা রাইট আছে, এটা তো বাংলাদেশ না যে আপনাকে কি বলে কাবিননামাতে তালাকের রাইট দিতে হবে। এখানে আপনি যদি যে কোনো কারণে আপনি মনে করেন যে আপনাদের দাম্পত্য জীবনের অবসান হয়ে গেছে, আপনাদের সম্পর্ক নাই, আপনি অবশ্যই তার কাছে ডিভোর্স নিতে পারেন। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনাদের বিয়েটা কি ইংলিশ লতে হয়েছে নাকি ইসলামিক শরিয়া মতে হয়েছে? ইসলামিক শরিয়া মতে। ইসলামিক শরিয়া মতে হলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এদেশে কোনো ইসলামিক কোনো যারা কাজী যারা এই বিয়েটাকে রেজিস্ট্রেশন করে বা তাদের কাছে যেয়ে আপনাকে এটা আপনাকে ডিভোর্স করতে হবে। যেহেতু বিয়েটা ইংলিশ লতে হয়নি সেহেতু আপনি এই বিয়েটা তো আপনার এদেশে হয়েছে না, বাংলাদেশে তো হয়নি, এই দেশে হয়েছে। জি, তা আপনি যেটা করবেন এদেশে কোনো কাজীর কাছে গিয়ে কোনো মসজিদে গিয়ে আপনি ডিভোর্স তাদেরকে বলবেন, তারা এই যে ফর্মালিটিস তারা করে ইসলামিক লতে আপনার এই বিয়েটা হয়েছে, ইসলামিক লতে বিয়েটা শেষ হয়ে যাবে। এবং এটা যেটা হবে এটার সাথে কিন্তু আইনের কোনো সম্পর্ক নাই, কারণ যেহেতু বিয়েটা তারা ইংলিশ লতে এই বিয়েটাকে তারা মানবে না, বিয়ে বা ডিভোর্স কোনোটাই ইংলিশ লতে এটা মানবে না। ইংলিশ ল অনুযায়ী আপনি আর আপনার হাজব্যান্ড আপনারা কিন্তু আনম্যারিড কাপল। আর এরপরে যদি আপনি মনে করেন আপনি ইমিগ্রেশনকে জানিয়ে দেবেন যে আমি আর আমার হাজবেন্ড একসাথে নাই, এটাও আপনি কিন্তু করতে পারেন, এটা আপনার রাইট। আচ্ছা ঠিক আছে। আরেকটা প্রশ্ন করি আমি, ওই যে আমার প্রশ্নটা হচ্ছে আমার তো আফটার গেটিং ডিভোর্স ফ্রম হিম আমার তো ওই ইনডিফিনিট লিভ পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না তো? এটা তো ডিপেন্ড করছে আপনি কিভাবে কোন গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন। এখন আপনার ভিসা আছে কোন গ্রাউন্ডে? লিভ টু রিমাইন্ড। হ্যাঁ, এখন আপনার লিভ টু রিমাইন্ড আপনাকে কেন দেওয়া হয়েছে, কি জন্য দেওয়া হয়েছে? ওর থ্রুতে পাইছি। হ্যাঁ, যদি তার সাথে আপনার সম্পর্ক না থাকে তবে অবশ্যই এই ব্যাপারে আপনার প্রবলেম হতে পারে, কারণ যখন আপনি ইনডেফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন আপনার 10 বছর কখন পূর্ণ হবে? 10 বছর পূর্ণ হবে 2028-এ। হ্যাঁ, 2028-এ যদি হয় আপনার প্রথম এক্সটেনশনে হবে সামনের বছর, তো প্রথম এক্সটেনশনেই তারা কিন্তু অ্যাক্টিভলি রিভিউ করবে, তারা দেখবে যে আপনি আপনার পার্টনারের সাথে আছেন কি না। পার্টনারের সাথে যদি না থাকেন তাহলে তো এটা একটা ইস্যু দাঁড়াবে। আপনার কি কোনো সন্তানাদি আছে? না। হ্যাঁ, তাহলে যেটা হবে পার্টনারের সাথে আপনি না থাকলে ওই গ্রাউন্ডে তারা বলতে পারবে যে তোমার আর তাহলে ভিসার দরকার নাই। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আর কোনো কম্পেশনের বা কম্পেলিং রিজন আছে কিনা এই দেশে থাকার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী কলারের কাছে চলে যাব। আমরা কুইকলি একটা কল নিব যদি সম্ভব হয়। আমাদের নেক্সট কলার কে আছেন? হ্যালো
হ্যালো কলার। রাজা ভাই, যে বিষয়টা এই কলারের ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে যে ওনার হচ্ছে 10 ইয়ার্স হইতে তো অনেক সময় লাগবে। উনি 2018-তেই উনি আর কি ভিসা পেয়েছেন ওনার স্বামীর থ্রুতে। জি, আড়াই বছর যাই হোক, যে কোনো কারণে এখন তাদের এই রিলেশনশিপটা ওয়ার্কআউট হচ্ছে না, তো সেই কারণে উনি অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারেন। অবশ্যই ওনার কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকা উচিত নয়, এবং এটা আমরা সাপোর্টও করব না। আর এটার কারণে যদি ওনার এই বিয়েটা ভেঙে যায় তবে তারা অবশ্যই তারা দেখতে পারে যে মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে যেহেতু উনি এটা এখন করে, এটার ভিতরে যদি ওনার ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো এলিমেন্ট থাকে সেক্ষেত্রে তারা হয়তো কনসিডার করতে পারে। বাট আমাকে দেখতে হবে, আমরা এখনো ঠিক জানি না যে ওনাকে অ্যাপেন্ডিক্স এফএম এর কোন প্যারাগ্রাফে ওনাকে ভিসাটা দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। জি জি। তাহলে সেই ক্ষেত্রে উনি যদি এখন ডিভোর্স দেয় এবং ওনার নেক্সট এক্সটেনশন সামনে, সেই ক্ষেত্রে তো এটা একটা প্রভাব হতে পারে, থাকতে পারে। কিন্তু যদি না উনি ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো গ্রাউন্ড থেকে থাকে, আগে বলেছে আমরা এখনো জানি না উনি এক্স্যাক্টলি ঠিক কোন গ্রাউন্ড ওনাকে দেওয়া হচ্ছে, বাট দেয়ার কুড ভাই। আমরা দেখতে দেখতে মোটামুটি আমাদের আজকে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করছি আপনার মাধ্যমে এবং এনটিভির মাধ্যমে, প্রিয় দর্শক আপনারা যারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম দেখেছেন, আমরা আশা করছি যে কোভিড-19 সেকেন্ড ওয়েভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবে, এবং আমরা এনটিভির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত নিবেদন করছি যে আপনারা অবশ্যই গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন, আগামী মানডে থেকে যে নতুন গাইডলাইন সেই গাইডলাইন ফলো করবেন। এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। সাথে সাথে আজকের এই এনটিভি কলাকুশলী যারা আমাদের সাথে ছিলেন সর্বক্ষণিক, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।